আমি দুর্ঘটনাবশত আমার মায়ের প্রিয় বান্ধবীকে গর্ভবতী করে ফেলেছি। সত্যি বলতে এর পুরো দোষ আপনি আমার উপর দিতে পারেন না। ৩ দিন আগে ব্রেকআপের ধাক্কা সামলাতে না পেরে আমি একটু মন হালকা করার জন্য একটা ক্লাবে গিয়েছিলাম। সেখানে একটা মাতাল চমৎকার দেখতে মেয়ে আমার দিকে এগিয়ে এলো ফ্লার্ট করার জন্য। আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। আমাদের মধ্যেকার ভাইবটা ছিল একদম নিখুঁত। তাই আমরা মাতাল অবস্থায় একসাথে একটা রুম নিলাম। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, সে ততক্ষণে চলে গেছে। আমি আক্ষরিক অর্থেই তার সম্পর্কে কিছুই জানতাম না। মেঝে থেকে সিলিং পর্যন্ত লম্বা জানালার পাতলা পর্দা ভেদ করে সূর্যের আলো ভেতরে আসছিল। এটি আমাকে পুরোপুরি অন্ধ করে দিচ্ছিল। আমি উঠে বসলাম। প্রচণ্ড হ্যাংওভারের কারণে আমার মাথা ফেটে যাচ্ছিল। শুধুমাত্র দুমড়ে মুচড়ে যাওয়া বিছানার চাদরটাই প্রমাণ করছিল যে গতরাতটা কেবল কোনো বুনো ভেজা স্বপ্ন ছিল না, যা আমি ছ্যাঁকা খাওয়ার পর দেখেছিলাম। আমার নাম লিংচেন। আমার বয়স ২২ বছর। আমি জিয়াংসেন ইউনিভার্সিটির জুনিয়র। মাত্র ২৪ ঘন্টা আগেও আমি ছিলাম সেই করুণ হাড় হাভাতে লুজার, যাকে সবার সামনে অপমান করে ব্রেকআপ করে চলে গিয়েছিল ক্যাম্পাসের কুইন সুচেন। যে মেয়েটার পেছনে একটা হ্যাঁ শোনার জন্য আমি টানা ৬টা মাস কাটিয়েছিলাম। স্কুলের গেটের ঠিক পাশে থাকা বোবা শপের সামনে এক বিশাল ভিড়ের মধ্যে আমি তাকে যে বোবা কিনে দিয়েছিলাম, সে সেটা মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। আমাকে একটা ফকির লুজার বলে ডাকল। বলল আমি নাকি তাকে সেই লাইফস্টাইল দিতে পারবো না যার সে যোগ্য। বলল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ধনী বাপের দুলাল ওয়াং হাও তাকে যখন তখন অনায়াসে নতুন আইফোন কিনে দিতে পারে, আর আমি তাকে একটা সিঙ্গেল লিপস্টিক কিনে দেওয়ারও যোগ্যতা রাখি না। রাগে আমার হাত আক্ষরিক অর্থে কাঁপছিল। আমরা একসাথে যে ৩ মাস ছিলাম, সেই সময় আমি নিজে আধ পেটা খেয়ে থেকে এবং আমার পার্ট টাইম জবের প্রতিটা সেন্ট তার পেছনে উড়িয়েছি। অথচ শেষমেশ আমার কপালে জুটল একটা ফকির লুজারের তকমা। আমি শুধু হাসলাম, তাকে একজন গোল্ড ডিগার হওয়ার জন্য শুভেচ্ছা বনা নিলাম এবং সেখান থেকে হেঁটে চলে এলাম। সেই রাতে হস্টেলের আমার ভাইয়েরা যখন দেখল আমার অবস্থা খুবই খারাপ, তখন তারা আমাকে জিয়াংসেংয়ের সবচেয়ে হট ক্লাব রোজমেরিতে টেনে নিয়ে গেল। বলল তারা আমার ভাঙা মন জোড়া লাগাতে সাহায্য করবে। আমার আসলেই তেমন কোনো মুড ছিল না, কিন্তু কয়েক পেগ হুইস্কি পেটে পড়ার পর আমার মাথা ঘুরতে শুরু করল। আমার মাথায় তখন কেবলই ঘুরছিল সুচেনের সেই কথাটি, তুমি কেবলই একটা বেকার ফকির স্টুডেন্ট। আমি যত এটা নিয়ে ভাবছিলাম, তত বেশি আমার মাথা গরম হচ্ছিল। আমি আমার ড্রিঙ্কটা হাতে নিয়ে মেইন বারের দিকে এগিয়ে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে সে এসে সরাসরি আমার বুকের উপর আছড়ে পড়ল। গার্ডেনিয়া ফুলের মিষ্টি সুগন্ধ মুহূর্তের মধ্যে আমাকে জড়িয়ে ধরল। আমি আমার বাহুবন্ধিনে থাকা নারীটির দিকে তাকিয়ে দেখলাম। সে একটি ব্ল্যাক স্লিপ ড্রেস পরেছিল এবং তার ওপর একটি ম্যাচিং ব্লেজার জড়ানো ছিল। তার লম্বা চুলগুলো আলগা তরঙ্গের মতো পিঠে ছড়িয়েছিল। কয়েকটা অবাধ্য চুলের গোছা তার লালচে গালের সাথে লেপ্টে ছিল। তার ঠোঁটে একটা মাতাল চঞ্চল হাসির রেখা খেলছিল। তার বডি ফিগার ছিল এক কথায় অসাধারণ, বিশেষ করে পাতলা কালো টাইটসে মোড়া সেই পা দুটো দীর্ঘ এবং একদম নিখুঁত সোজা, যা সে দাঁড়িয়ে থাকার সময় আলতোভাবে একটার উপর আরেকটা তুলে রেখেছিল। আমি আক্ষরিক অর্থেই তার উপর থেকে চোখ সরাতে পারছিলাম না। আমার ভুল হয়ে গেছে ছোট ভাই, আমি বড্ড মাতাল হয়ে পড়েছি। তার কণ্ঠস্বর ছিল নরম এবং কিছুটা ভারী, যা সুচেনের সেই নকল চিকন আধিক্যতা ভরা পিকমি কণ্ঠস্বরের মতো মোটেও ছিল না। এটি আক্ষরিক অর্থেই আমার শিরদাঁড়া দিয়ে একটা কাঁপুনি বয়ে দিল। আমি দ্রুত তাকে ধরে ফেললাম। অ্যালকোহল ততক্ষণে আমাকেও ধরেছিল। আমার মুখ আমার মস্তিষ্কের চেয়েও তাড়াতাড়ি কাজ করে বসল। যদি সোজা হয়ে দাঁড়াতে না পারেন, তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট আমার ওপর ভর দিয়ে থাকুন আপু, আমি শক্ত। সে মৃদু একটু হাসল এবং আমাকে সরিয়ে দিল না। সে বারের টেবিল থেকে আমার গ্লাসটি তুলে নেওয়ার জন্য আমার হাতটিকে গাইড করল এবং আমার অবশিষ্ট হুইস্কি থেকে এক চুমুক দিল। সে একটি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মন ভেঙেছে বুঝি, তাই একাকী মদ্যকন? আমি এমনিতেই তখন একটা যা হবার হবে মুডে ছিলাম, যেন আমি কেবল আমার ভেতরে জমানো আবেগের আবর্জনা ঢেলে দিচ্ছি। আমি সুচেন আমাকে ডাম্প করার ব্যাপারে সবকিছু উগড়ে দিলাম। সে জাস্ট চুপচাপ শুনছিল এবং মাঝে মধ্যে দু একটি মন্তব্য করছিল যে ওই মেয়েটির রুচি বলতে কিচ্ছু নেই, এবং বলছিল যে আমার মতো একজন কিউট ছেলের পেছনে সে নিজেই ছুটত যদি সে বয়সে আরও কয়েক বছর ছোট হতো। এই কথাটি শোনা মাত্রই আমার রাতটা একদম জমে গেল। আমার আহত অহংকার তার মাত্র কয়েকটি কথাতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে গেল। আমি যত তার দিকে তাকাচ্ছিলাম, সে তত বেশি অসাধারণ লাগছিল। পরিণত, গর্জিয়াস, ভদ্র এবং আসলে ছেলেদের মন বোঝে। আমরা একের পর এক রাউন্ড ড্রিঙ্ক করে যাচ্ছিলাম, দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি শুধু এতটুকুই জানতাম যে তার নাম লিলি। যত আমরা পান করছিলাম, আমার মাথা তত ঘুরছিল, কিন্তু আমার শরীর যেন ভেতরে ভেতরে আগুনে জ্বলছিল।
সে আমার ওপর ভর দিয়ে দাঁড়ালো, তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। এটি এক ধরনের সুরসুরি দিচ্ছিল, যা আমার হৃতিকন্দন বাড়িয়ে দিচ্ছিল। পুরোপুরি মাতাল অবস্থায় আমি তাকে ক্লাব থেকে বের হতে সাহায্য করলাম। সে আমার দিকে তাকালো এবং বলল, ছোট ভাই, আমার সাথে আসার সাহস তো আছে? সেই উত্তেজনাকর মুহূর্তে আমি তার পেছনে যে কোনো জায়গায় যেতে পারতাম, স্বর্গ হোক বা নরক, আমি রাজি ছিলাম। আমি একটা ট্যাক্সি ডাকলাম এবং সরাসরি কাছের সবচেয়ে বিলাসী হোটেলের দিকে রওনা দিলাম। পুরো রাইড জুড়ে সে আমার বুকের ওপর ঝুঁকেছিল, একদম শান্ত ছিল, শুধু আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। এরপরে সবকিছুই জাস্ট আবঝা স্মৃতির টুকরো। আমার শুধু মনে আছে হোটেল রুমের সেই হলুদ জকচকে আলোগুলো। আমার মনে আছে তার ডিওরের ওপর লেগে থাকা গার্ডেনিয়া ফুলের সেই মিষ্টি সুগন্ধ। আমার মনে আছে তার অবিশ্বাস্য রকমের নরম ত্বক। আমার মনে আছে সে আমার কানের কাছে ঝুঁকে বারবার আমাকে ছোট ভাই বলে ডাকছিল। তার কণ্ঠস্বর থেকে যেন মধু ঝরছিল, আর সেই কালো টাইটসের মধ্যে দিয়ে উকি দেওয়া তার দীর্ঘ পা দুটো। আমি আক্ষরিক অর্থেই আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। সুচেন আবার কে, কিসেরই বা মন ভাঙা? সবকিছু মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বাইরে চলে গেল। সেই মুহূর্তে আমি কেবল এতটুকুই জানতাম যে আমার বাহুবন্ধিনে থাকা নারীটাই ছিল এই পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস। কিন্তু তারপর যখন আমার ঘুম ভাঙল, সে ততক্ষণে চলে গেছে। আমি পুরো বিছানা খুঁজলাম। নাইট স্ট্যান্ডের ওপর রাখা একটা না খোলা জলের বোতল আর একটি চিকন কালো চুলের ব্যান্ড ছাড়া আক্ষরিক অর্থেই আর কিছু অবশিষ্ট ছিল না। মনে হচ্ছিল গতরাতের সেই কামনাময়ী নারীটি যেন কেবল একটি মাতাল অবস্থার বুনো হ্যালুসিনেশন ছিল। আমি সেই চুলের ব্যান্ডটি আমার নাকের কাছে ধরলাম এবং একটি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ওটাতে তখনও সেই গার্ডেনিয়া ফুলের সুগন্ধের একটা হালকা আবেশ লেগেছিল। আমি ঠিক বোঝাতে পারছি না আমার কেমন লাগছিল। কিছুটা শূন্যতা, কিন্তু একই সাথে এক অদ্ভুত তৃপ্তি এবং খানিকটা হতাশা। মানে এটা ছিল একটা বুনো ওয়ান নাইট স্ট্যান্ড, কিন্তু মনে হচ্ছিল যেন একটা পূর্ণ দিবা স্বপ্ন। আমি হোটেলে শাওয়ার নিলাম, জামাকাপড় পাল্টালাম, চুলের ব্যান্ডটি আমার পকেটে ঢুকিয়ে নিলাম এবং আস্তে আস্তে বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। রাস্তায় পা দেওয়া মাত্রই আমার হস্টেলের ভাই আমাকে ফোন করল। সে ফোনে চিৎকার করে বলছিল, লিংচেন, তুই নরকের কোথায় চলে গিয়েছিলিস? গতরাতে তুই ফোন ধরিসনি। সুচেন আর সেই ধনী বাপের দুলাল তোকে আটকানোর জন্য হস্টেলের নিচে অপেক্ষা করছে, বলছে তোকে সবার সামনে নাকি অপমান করবে। আমি কেবল একটা তাচ্ছিল্যের হাসি হাসলাম। আমার মনে আক্ষরিক অর্থে এ নিয়ে বিন্দুমাত্র কোনো অনুভূতি কাজ করছে না। যদি এটা গতকাল হতো, তাহলে নিশ্চিতভাবে আমার মুখ লাল হয়ে যেত, হয়তো অপমানিত বোধ করতাম। কিন্তু গতরাতের পর এখন সুচেনের দিকে তাকালে তাকে অত্যন্ত সাধারণ এবং সাদামাটা মনে হয়। গতরাতের লিলির তুলনায় এই বোরিং ভাইবটা, সে লিলির জুতো খোলারও যোগ্য নয়। ওদের আমাকে আটকাতে দাও, যেন আমি ওদের দেখে খুব ভয় পেয়ে যাব। আমি একটা ট্যাক্সি ধরলাম, ড্রাইভারকে ক্যাম্পাসের ঠিকানা দিলাম এবং অলসভাবে আমার ভাইকে রিপ্লাই দিলাম, দারুণ, এমনিতেও ওর সাথে আমার কয়েকটা কথা বলার আছে। ২০ মিনিট পর ট্যাক্সিটা হস্টেল বিল্ডিংয়ের সামনে এসে থামল। অনেক দূর থেকেই আমি দেখতে পাচ্ছিলাম সুচেন ওয়াং হাওয়ের হাত শক্ত করে ধরে বিল্ডিংয়ের সামনের বাগানটার পাশে দাঁড়িয়ে আছে এবং একদল কৌতূহলী ছাত্র তাদের ঘিরে ধরে আঙুল উঁচু করে ফিসফিস করছে। সুচেন আমাকে দেখা মাত্রই একদম চাঙ্গা হয়ে গেল। সে ওয়াং হাওয়ের হাত ছেড়ে দিয়ে হাই হিল জুতো পায়ে খটখট শব্দ করে অহংকারী হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে এলো। লিংচেন, তো শেষমেশ তুমি আসার সিদ্ধান্ত নিলে। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে ডাম্প করার পর তুমি কোনো এক কোণে গিয়ে কাঁদছ। ওয়াং হাও হেঁটে এগিয়ে এলো। সে সুচেনের কোমরে হাত জড়িয়ে অত্যন্ত ঘৃণার সাথে আমার দিকে চোখ বাঁকিয়ে তাকালো। শোনো এখানে ছোকরা, চেন যে আমার সাথে আছে এটাই ওর ভাগ্য। তোমার মাসিক হাত খরচ একটা আস্ত জোক। তুমি ওকে একটা লিপস্টিক কিনে দেওয়ারও যোগ্যতা রাখো না। তাই ১০-এর সুন্দরীর পেছনে ঘোরার মতো ফালতু নাটক বন্ধ করো। পুরো ভিড়টা জোরে হাসল, আমার দিকে আঙুল উঁচু করে টিটকারি দিতে লাগলো। যদি এটা পুরনো আমি হতাম, তাহলে নিশ্চিতভাবে আমার মুখ লাল হয়ে যেত এবং আমি ওদের উপর চিৎকার করে গলা ফাটাতাম। কিন্তু এখন আমি কেবল স্বাভাবিকভাবে আমার কান চুলকালাম, সুচেনের দিকে তাকালাম এবং একটা অলস হাসি দিলাম। সুচেন, তোমার কি সত্যিই মনে হয় একটা ধনী ছেলেকে পটিয়ে তুমি রাতারাতি রাজপরিবারের সদস্য হয়ে গেছ? সুচেনের মুখ মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। সুচেন, তোমার এই ছাইপাশ মানে কি? তেমন কিছু নয়। আমার চোখ তার উপর থেকে সরে গিয়ে সেই ডিজাইনার ড্রেসটার উপর পড়ল, যা নিশ্চিতভাবেই ওয়াং হাউ তাকে কিনে দিয়েছিল। আমার কণ্ঠস্বর উপহাসে মজেছিল। শুধু ভাবছি, তোমার একটা নিখুঁত সুন্দর জীবন ছিল, কিন্তু তুমি বরং কোনো ছেলের হাতের খেলনা বা অনুষঙ্গ হয়ে থাকা যাই বেছে নিলে। সত্যিই খুব কষ্টের। নিশ্চিতভাবেই সে আজ তোমাকে ব্যাগ আর জামাকাপড় কিনে দিচ্ছে, কিন্তু কাল সে তোমাকে একটা নতুন মডেলের জন্য ডাম্প করতে পারে। তুমি কি সততার সাথে বিশ্বাস করো যে সে আসলেই তোমার পরোয়া করে? বাজে কথা। ওয়াং হাও মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। সে এক পা এগিয়ে এলো, হাতের মুষ্টি শক্ত করল, আমার ওপর চড়াও হওয়ার জন্য প্রস্তুত হল। মার খেতে চাস ছোকরা? আমি বিন্দুমাত্র পিছু বাহাকেনি।
আমি আসলে আরো কাছে এগিয়ে গেলাম, আমাদের ঠিক উপরে থাকা সিকিউরিটি ক্যামেরার দিকে আঙুল তুললাম আর হাসলাম। এগিয়ে এসো, ঠিক এইখানেই আমাকে আঘাত করো। স্কুলের ক্যামেরাগুলো এই সবকিছুই একদম এইচডি কোয়ালিটিতে বন্দি করবে। তুমি আমাকে ছোঁয়া মাত্রই আমি সরাসরি মাটিতে লুটিয়ে পড়ব। যদি আমি তোমার কাছ থেকে অন্তত ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা উসুল করতে না পারি, তবে আমি আমার নামের শেষের অংশটাই বদলে ফেলব। এমনিতেও আমার হারানোর কিচ্ছু নেই। তোমার পরিবার তো বেশ ধনী, তাই না? চলো দেখা যাক স্কুল তাদের এই মহামূল্যবান ধনী ঘরের সন্তানকে বাঁচায় নাকি আমার মতো একজন সাধারণ স্টুডেন্টকে। ওয়াং হাওয়ের হাতের মুষ্টি মাঝ আকাশেই জমে গেল। তার মুখ একদম লাল হয়ে গেল। সে আমাকে আঘাত করতে পারছিল না, আবার পিছু হটাও দেখতে খুব খারাপ লাগছিল। এটি ছিল মারাত্মক রকমের অস্বস্তিকর। ভিড়ের ভেতরের হাসির রোলটা মুহূর্তের মধ্যে ঘুরে গেল। এখন তারা সবাই ওয়াং হাওয়ের দিকে আঙুল তুলছিল আর হাসছিল। সে কখনো এভাবে অপমানিত হয়নি। সে দাঁত কিরমির করে বিড়বিড় করে বলল, ফকির রুজার, কিন্তু সে ঘুষি মারার সাহস করল না। আমি আবার সুয়ের দিকে ফিরলাম। তার মুখ ক্ষণে লাল আর ক্ষণে সাদা হয়ে উঠছিল। আক্ষরিক অর্থেই সে রাগে কাঁপছিল। আমি শুধু একটু বাঁকা হাসি দিলাম। তাছাড়াও নিজেকে খুব একটা বড় ভেবো না, এই ভেবে যে আমি আসলে খুব দুঃখিত। তোমার সাথে সম্পূর্ণ শত হয়ে বলছি, গতরাতে আমি যে বয়স্কা নারীটির সাথে দেখা করেছিলাম, সে তোমার চেয়ে ১০০ গুণ বেশি সুন্দরী, ১০০ গুণ বেশি মিষ্টি, এবং তার বডি ফিগার তোমার চেয়ে বহুগুণ এগিয়ে। তার তুলনায় তুমি আসলে একটা কাঁচা বাঁধা কফি ছাড়া আর কিছুই নাও। তোমাকে ডাম্প করার জন্য সম্ভবত তোমাকে ধন্যবাদ জানানো উচিত। অন্যথায় আমি কখনোই এত অসাধারণ কারো দেখা পেতাম না। যেই মুহূর্তে আমি একথা বললাম, সুচেনের মুখটা একদম শুকিয়ে গেল। সে চিৎকার করে উঠল, লিংচেন, তুমি একদম নির্লজ্জ। আমি নির্লজ্জ হতে পারি, কিন্তু অন্তত আমি কোনো গোল্ড ডিগার নই। আমি হাত নাড়ালাম, তার সাথে কথা বলা পুরোপুরি শেষ করে ঘুরে দাঁড়িয়ে হস্টেল বিল্ডিংয়ের দিকে রওনা হলাম। পেছনে ফেলে এলাম একদল কৌতূহলী স্টুডেন্ট এবং এক ক্ষুব্ধ সুচেন এবং ওয়াং হাওকে। হস্টেলে ফিরে আসা মাত্রই আমার ৩ রুমমেট আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আমাকে পাগলের মতো বাহবা দিতে লাগল। বলছিল যে ঠিক এইমাত্র আমাকে কতটা দুর্দান্ত লাগছিল। ঠিক, হেই, ওই দুটো আবর্জনার ডাস্টবিন পাল্টা একটা কথাও বলতে পারেনি। আমাদের রুমের সবচেয়ে বড় ছেলেটি আমার পিঠ চাপড়ে দিল। মন্দ নয়, হ্যাঁ? চেনসি এক রাতের জন্য গায়েব হলো আর হুট করেই পুরো লেভেল আপ হয়ে গেল। তো তুই কি আসলেই কোনো হট বয়স্কা নারীর সাথে দেখা করেছিলি, নাকি ওখানে সেরেফ বড় বড় কথা বলছিলি? আমি শুধু হাসলাম, পকেট থেকে সেই কালো চুলের ব্যান্ডটি বের করলাম, ডেস্কের ওপর ছুড়ে দিয়ে একটা ভ্রু কুচকালাম। আমি কেন মিথ্যে বলবো? আমি কখনো ফাঁকা বলিয়া উড়াই না। আমার ৩ রুমমেট মুহূর্তের মধ্যে ডেস্কের চারপাশে ঢিড় জমালো। চুলের ব্যান্ডটির দিকে তাকিয়ে রইল, তাদের চোখ যেন আক্ষরিক অর্থে ছিটকে আসছিল। সবাই একসাথে কথা বলতে শুরু করল। আমাকে প্রশ্নের পর প্রশ্ন দিয়ে ধুয়ে ফেলল। আসলে কি ঘটেছিল? সে দেখতে কেমন? তার বয়স কত? সে কি করে? এত সব প্রশ্নে আমার মাথা ঘুরছিল। আমি শুধু ব্যাপারটা অস্পষ্ট রাখলাম। তাদের বললাম যে আমাদের একটা ক্লাবে দেখা হয়েছিল, তাদের আর কোনো বিশদ বিবরণ দিলাম না। এমনটা নয় যে আমি তাদের বলতে চাইছিলাম না। আমি আক্ষরিক অর্থে এর বাইরে আর কিছুই জানতাম না। পরবর্তী কয়েকটা দিন যখনই আমি পকেটে সেই চুলের ব্যান্ডটি অনুভব করতাম, তখনই সাথে সাথে সেই রাতের লিলির কথা মনে পড়ত। সে ছিল আমার জীবনে বয়ে যাওয়া এক ঝলক বাতাসের মতো, যা আমার মাথাটা এলোমেলো করে দিয়ে আবার কোনো চিহ্ন না রেখে মিলিয়ে গেছে। ঠিক যখন আমি পুরো বিষয়টাকে একটা ক্ষণিক মুলাকাত হিসেবে ধরে নিজের মনের মধ্যে চাপা দিতে শুরু করেছিলাম, ঠিক তখনই আমার মা আমাকে ফোন করলেন। আমার মায়ের নাম জ্যান ল্যান। সে একজন ক্লাসিক উত্তরের নারী, একদম স্পষ্টভাষী এবং পুরোদস্তুলেক অগ্নিশিখা। সে জিয়াংচেনে একটা ছোট মুদি দোকান চালায়। আমাদের কাছে যে খুব একটা অগাধ টাকা পয়সা সাঁতার কাটছে তা নয়, তবে সাধারণত সে যা বলে আমি তাই করি, কেবল মাঝে মধ্যে কিছু তর্কাতর্কি ছাড়া। আমি ফোনটা ধরা মাত্রই মায়ের জোরালো কণ্ঠ স্পিকার ভেদ করে ভেসে উঠল। চেনশিন, তুই কি এই উইকেন্ডে বাড়ি আসছিস? তোর লিম্যান খালামুনি শহরে ফিরে এসেছে। এই উইকেন্ডে রাতের খাবারের জন্য বাড়ি আয়। আমি তোদের সবার প্রিয় কষানো মাংস রান্না করছি। আমি ১ সেকেন্ডের জন্য জমে গেলাম। লিম্যান খালামুনি? আমার মায়ের অনেক বন্ধু আছে। বড় হওয়ার দিনগুলোতে আমি নিশ্চিতভাবেই অন্তত ৮০ জন খালামনির সাথে দেখা করেছি, যদি ১০০ জন নাও হয় তবে। কিন্তু এই লিম্যান খালামনির নামটা চেনা চেনা ঠেকল। আমার মনে হয় সে ছিল আমার মায়ের ছোটবেলার সবচেয়ে ভালো বন্ধু। শুনেছিলাম সে নাকি বহু বছর আগে ব্যবসার জন্য দক্ষিণে চলে যায়, তারপর বিদেশে পাড়ি যায়। আমি তাকে ১০ বছরেরও বেশি সময় ধরে দেখিনি। তার সম্পর্কে আমার স্মৃতি ছিল মারাত্মক রকমের ঝাপসা। লিম্যান খালামনি? উনি কোন লিম্যান খালামনি? আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম। উনি ছাড়া আর কে হতে পারে? কাও লিম্যান, আমার জানের জান বন্ধু। তুই যখন একদম ছোট বাচ্চা ছিলি, সে তোকে আক্ষরিক অর্থে কুলে নিত, তোর জন্য ফর্মুলা দুধ কিনে দিত। অপর প্রান্ত থেকে আমার মা খেকিয়ে উঠলেন। তোর স্মৃতিশক্তি কি কুত্তায় খেয়েছে? এই উইকেন্ডে তোর পাছাটা নিয়ে সোজা বাড়ি আয়। তোর লিম্যান খালামনির জাস্ট বলছিল সে তোকে একটা পাত্রী দেখে দিতে চায়। শুনল যে তোর ব্রেকআপ হয়েছে। তোকে নতুন কেউ খুঁজে দেওয়ার এর থেকে নিখুঁত সময় আর নেই। আমি যেই মুহূর্তে পাত্রী দেখার কথা শুনলাম, মনের মধ্যে গোঙানি দিয়ে উঠলাম। আমি শুধু তাল মিলিয়ে গেলাম। ঠিক আছে মা, বুঝতে পেরেছি। এই উইকেন্ডে আমি অবশ্যই আসছি। ফোনটা রাখার পরে আমি আসলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। এটা তো স্রেফ আমার মায়ের কোনো বন্ধুর রাতের খাবারে আসা। আর পাত্রী দেখার ব্যাপারে বলতে গেলে আমি শুধু তাদের কথা একটু সায় দিয়ে যাব আর সময় এলে উড়িয়ে দেব। এই মুহূর্তে আমার মাথা জুড়ে কেবল সেই রাতের লিলি রাজত্ব করছে। আমার কি অন্য কোনো মেয়ের পেছনে দেওয়ার মতো মানসিক শক্তি আছে? উইকেন্ড খুব দ্রুত চলে এলো।
আমি দুপুর পর্যন্ত অলস ঘুমালাম, তৈরি হলাম এবং বাড়ি যাওয়ার জন্য একটা ট্যাক্সি ধরলাম। আমার পরিবার একটা পুরানো পাড়ায় থাকে, যা ক্যাম্পাস থেকে খুব একটা দূরে নয়। ট্যাক্সিতে প্রায় 15 মিনিটের পথ। আমি দরজার কাছে পৌঁছানো মাত্রই গন্ধটা পেলাম। ভেতর থেকে কষানো মাংসের গন্ধ ভেসে আসছিল, যার সাথে মিশেছিল গার্ডেনিয়া ফুলের চেনা হালকা সুবাস। আমার বুকটা ধক করে উঠল। আমি একদম থমকে গেলাম। এই গন্ধটা বড্ড চেনা ছিল। এটা হুবহু সেই গন্ধের মতো ছিল, যেটা সেই রাতে হোটেলের রুমে করছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি হয়তো বেশি ভাবছি। এটা তো কেবল গার্ডেনিয়া পারফিউম। অনেক নারীই এটা ব্যবহার করে। এটি এতটা বড় কাকতালীয় হতে পারে না। আমি মাথা ঝাঁকালাম, পকেট থেকে চাবি বের করলাম এবং দরজাটা খুললাম। মা, আমি বাড়ি এসেছি। জুতো বদলাতে বদলাতে আমি চিৎকার করে ডাকলাম। আমি বসার ঘরের দিকে তাকালাম, আর ঠিক ওই একটা পলকেই আমি আক্ষরিক অর্থে পাথরের মূর্তি হয়ে গেলাম। বসার ঘরের সোফায় একটা মেয়ে বসেছিল, গায়ে শ্যাম্পেন রঙের একটা সিল্কের ড্রেস। তার শরীর থেকে যেন একটা স্বাভাবিক ও অনায়াস আকর্ষণ ঠিকরে বেরোচ্ছিল। বসার ঘরের জানালা দিয়ে সূর্যের আলো সোজা সে তার উপর এসে পড়ছিল, যার ফলে তার পুরো অবয়ব যেন একটা নরম সোনালি আভায় স্নান করছিল। পরিণত, মার্জিত, আকর্ষণীয়, সে নারীসুলভ শক্তিতে ভরপুর। আর ওই মুখটা, সেটা যদি ছাইও হয়ে যায় তবুও আমি চিনে নেব। সে ছিল বারের সেই লিলি, সেই নারী যার সাথে আমি একটা বুনো রাত কাটিয়েছিলাম। আমার হাতের চাবিগুলো প্রচণ্ড ঝনঝন করে শব্দ করে মেঝেতে পড়ে গেল। একটা কর্কশ আর তীক্ষ্ণ আওয়াজ হলো। আমার মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল যেন আমার উপর ঠাটা অর্থাৎ বজ্রপাত পড়েছে। আমার কান ভো ভো করছিল। আমার মাথায় কেবল একটা চিন্তাই পাগলের মতো ঘুরপাক খাচ্ছিল। আমি তো একদম শেষ। আমি আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধুর সাথে ঘুমিয়েছি। সেই নারীর ব্যাপারে আমার মা বলল যে আমি যখন একদম ছোট ছিলাম সে আমাকে কোলে নিত, আমার জন্য ফর্মুলা দুধ কিনে দিত। যাকে আমার খালামণি বলার কথা, সেই হলো হুবহু সেই ব্যক্তি যার সাথে আমি রাত কাটিয়েছি। সে আওয়াজটা শুনতে পেল এবং আমার দিকে তাকালো। আমাদের চোখ এক হওয়া মাত্রই আমি পরিষ্কার দেখলাম তার হাতের গ্লাসটা মারাত্মকভাবে কেঁপে উঠছে। ভেতরের জল প্রায় উপচে পড়া যাওয়া। তার স্বাভাবিক চেনা হাসিমুখটা মুহূর্তের মধ্যে জমে গেল। তার চোখে স্পষ্ট একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল। তার চোখের মণি প্রসারিত হয়ে গিয়েছিল, তবে এটা কেবল একটা সেকেন্ডের জন্য। সে দ্রুত তার প্রতিক্রিয়াটি লুকিয়ে ফেলল। তার মুখে একটা ভদ্রতাপূর্ণ হাসি ফিরে এলো, কিন্তু সেই হাসিটা দেখতে অত্যন্ত শক্ত আর কৃত্রিম লাগছিল। এমনকি তার কানের লতিগুলোও চুপচাপ লাল হয়ে উঠেছিল। চেনশিন, তুই এসেছিস? আমার মা রান্নাঘর থেকে মাথা বের করলেন। এখনো হাতে একটা খুন্তি ধরা ছিল। হাসতে হাসতে আমাকে বোকা দিলেন। ওখানে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? জাস্ট দাঁড়িয়ে থাকিস না, ভেতরে আয়। ইনি তোর কিয়া লিম্যান খালামণি, যার কথা তোকে বলেছিলাম। খালামণিকে হাই বল। আমি একদম জমে দাঁড়িয়েছিলাম। আমার পা দুটো মনে হচ্ছিল সীসা দিয়ে ভরা। আমি নড়াচড়াও করতে পারছিলাম না। আমার মুখ হা হয়ে গিয়েছিল। আমার জিভ একদম গিট লেগে আটকে গেছিল। আমি যেন একটা অনন্তকাল ধরে লড়াই করলাম। অবশেষে আমি আমার গলা দিয়ে দুটো শব্দ বের করতে পারলাম। হাই খালামণি। এই খালামণি শব্দটা বলতে গিয়ে আমি প্রায় আমার নিজের দাঁত ভেঙে ফেলার মতো অবস্থা করেছিলাম। কোলে নিয়েছিল, আমার জন্য ফর্মুলা দুধ কিনে দিত। খালামণি আমার কদু। মাত্র কয়েক রাত আগেও তুমি আমাকে জড়িয়ে ধরে এবং বারবার আমাকে ছোট ভাই বলে ডাকছিলে। কিয়াও লিমিন সরাসরি আমার দিকে তাকালো। তার মুখের কোণ দুটো কেঁপে উঠল। সে জোর করে একটা মারাত্মক রকমের শক্ত ও কৃত্রিম হাসি হাসল। তার কণ্ঠস্বর শুনতে পুরোপুরি অস্বাভাবিক লাগছিল। চেনচেন, তুমি তো কত বড় হয়ে গেছ। শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি মাত্র এতটুকু ছিলে, স্রেফ একটা ছোট্ট বাচ্চা। আমি মনের ভেতরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। খালামণি, আমি এখন নিশ্চিতভাবেই আপনার চেয়ে অনেক বেশি লম্বা। আমার মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হাত দুটো মুছলেন এবং আমাকে একটা হালকা চাপড় দিলেন। বাঁদর ছিলে, এদিকে আয় এবং বস। তোর খালামণির সাথে গল্প কর, রাতের খাবার প্রায় তৈরি। আমি নিজেকে শক্ত করলাম এবং সোফার দিকে হেঁটে গিয়ে কিয়াও লিমিনের ঠিক সামনে থাকা সিঙ্গেল আর্ম চেয়ারটিতে বসলাম। পুরোটা সময় আমি আক্ষরিক অর্থেই বুঝতে পারছিলাম না যে কোন দিকে তাকাবো। আমার চারপাশের পুরো দৃষ্টি জুড়ে কেবল ওই নারীই ছিল। তার পা দুটো ক্রস করা ছিল। তার ড্রেসের নিচ থেকে উকি দেওয়া পায়ের ডিম্বের অংশটুকু ছিল ভীষণ ফর্সা এবং স্লিম। এটা দেখতে ঠিক তেমনই ছিল যেমনটা সেই রাতে অনুভব করেছিলাম। গ্লাসটা ধরে থাকা তার আঙুলগুলো ছিল দীর্ঘ এবং মার্জিত। তার নখগুলো নিখুঁতভাবে ম্যানিকিওর করা ছিল, যাতে একটা হালকা নুড পিঙ্ক রঙের পলিশ লাগানো ছিল। ঠিক এই হাতগুলোই সেই রাতে আমার পিঠে আঁচড় কেটেছিল, রেখে গিয়েছিল কিছু অগভীর দাগ। আমি যত এ নিয়ে ভাবছিলাম আমার মন তত বুনো হয়ে উঠছিল, কিন্তু একই সাথে আমি মারাত্মক আতঙ্কিতও ছিলাম। আমার পিঠ আক্ষরিক অর্থেই ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছিল। আমার মা আমাদের পাশে বসে কেবল অনর্গল বকবক করে যাচ্ছিলেন। লিমেন, তুমি বিশ্বাসই করবে না, এই ছেলেটাকে সম্প্রতি স্কুলের বান্ধবী ডাম্প করেছে। সে প্রতিটা দিন কেমন যেন বিষণ্ণ হয়ে থাকে। আমি তো চিন্তায় মরে যাচ্ছি। তুমি তো কত মানুষকে চেনো, তোমার আশেপাশে ভালো কোনো মেয়ে আছে কি? আমাদের চেনশিনের জন্য একটা পাত্রী খুঁজে দাও না।
কিয়াও লিমেন তার গ্লাসটা ধরল এবং এক চুমুক জল নিল। সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো এক অবর্ণনীয় কৌতূহলপূর্ণ উত্তেজনা এবং সামান্য লজ্জায় ভরা ছিল। তার ঠোঁট দুটো কিছুটা বাঁকা হয়ে উঠল। সে অবশেষে বলল, নিশ্চয়ই, চেনশিন কেমন মেয়ে পছন্দ করে? খালামণিকে বলো, খালামণি তোমার জন্য নজরে রাখবে। আমি এইমাত্র যে জলটুকু খেয়েছিলাম তাতেই প্রায় দম আটকে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আক্ষরিক অর্থেই প্রায় কুলকুচো করে জলটা ছিটকে বের করে দিচ্ছিলাম। খালামণি, আপনি এখন একদম না জানার ভান করছেন। আপনি খুব ভালো জানেন আমি কেমন মেয়ে পছন্দ করি। আমি আমার ভেতরের চরম আতঙ্ক চেপে রাখার চেষ্টা করে গলাটা পরিষ্কার করলাম। আমার মস্তিষ্ক যেন শর্ট সার্কিট হয়ে গেল এবং আমার স্বভাবসিদ্ধ ফাজলি বা চটপটে দিকটা পুরোপুরি ভর করল। আমি সরাসরি তার দিকে তাকালাম এবং আস্তে আস্তে টেনে টেনে বললাম, আমার আসলে খুব একটা উচ্চমানের চাহিদা নেই। আমি ঠিক আপনার মতোই কাউকে পছন্দ করি কিয়াও খালামণি। পরিণত, গর্জিয়াস, ভদ্র, মার্জিত এবং যে সত্যিই জানে একটা ছেলের সাথে কেমন আচরণ করতে হয়। আমি যেই মুহূর্তে কথা বললাম, রুমের ভেতরটা একদম পিনপতন নীরব হয়ে গেল। কিয়াও লিমিনের মুখটা মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে গেল। সেই লালচে ভাব তার গাল বেয়ে পুরো কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। সে তার হাতে থাকা গ্লাসটা প্রায় ফেলেই দিচ্ছিল। আমার মা ১ সেকেন্ডের জন্য থমকে গেলেন। তারপর হেসে উঠে আমাকে একটা থাপ্পড় মারলেন এবং বকা দিয়ে বললেন, তুই একটা পাজি ছেলে, তোর কোনো ভদ্রতা জ্ঞান নেই। তোর খালামণির সাথে তুই এভাবে কেন ইয়ার্কি করছিস? তোর খালামণি কি এমন কেউ যার সাথে তুই ফ্লার্ট করবি? এখন তোর মুখটা বন্ধ কর। আমি সাথে সাথে হেসে উঠে ব্যাপারটা সামলে নিলাম। মা, আমি তো জাস্ট মজা করছি। কিয়াও খালামণি, আপনি সিরিয়াসলি নেবেন না। আমার জাস্ট মনে হয় আপনি আমার দেখা সবচেয়ে মার্জিত নারী। কিয়াও লিমিন একটা দীর্ঘ শ্বাস নিল। নিজেকে সামলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। সে আমার দিকে একটা কড়া চাউনি দিল। এটি নিশ্চিতভাবেই একটা সতর্কবার্তার লুক ছিল, তবে এর মধ্যে এক ধরনের ঘাবড়ানো ভাবও ছিল এবং সত্যি কথা বলতে সে কিছুটা মজাও পেয়েছিল। সে তার গ্লাসটা নামিয়ে রাখল এবং আমার মায়ের দিকে তাকিয়ে হাসল। ঠিক আছে, ও তো কেবল মজাই করছে। চেনশিন বেশ গুছিয়ে কথা বলতে পারে। আমি মনে মনে হাসছিলাম। গুছিয়ে কথা বলা লোক, খালামণি, অন্য রাতে তো আপনি কথা বলছিলেন না। তখন যখন আপনি আমাকে গুছিয়ে কথা বলা লোক বলছিলেন, তখন আপনার সেই কথায় অনেক বেশি আন্তরিকতা ছিল। আমার মা বেশ তাড়াতাড়ি রান্না শেষ করে ফেললেন। কষানো মাংস, টকমিষ্টি পাঁজরের মাংস, ভাপা চাপ, পুরো টেবিল খাবারে ভরে গেল। আমার মা কিয়াও লিমিনকে টেনে ডাইনিং টেবিলে নিয়ে এলেন। সে তার প্লেটে একের পর এক খাবার তুলে দিতে লাগল এবং গত কয়েক বছরে ঘটে যাওয়া সব কিছু নিয়ে অনর্গল গল্প করতে লাগল। তখনই আমি জানতে পারলাম যে কিয়াও লিমিন কেবল এইমাত্র দেশে ফেরেনি, সে ৬ মাস আগেই জিয়াংশাংয়ে চলে এসেছে। সে একটি কালচারাল মিডিয়া কোম্পানি শুরু করেছে এবং এটি অবিশ্বাস্য রকমের ভালো চলছে। সে এখন আক্ষরিক অর্থেই একজন স্বাবলম্বী নারী বস, যে প্রচুর সম্পত্তির মালিকানা। বিগত ৬ মাস ধরে সে তার কোম্পানি নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার মায়ের সাথে দেখা করার সুযোগই পায়নি। আমি আরও বেশি স্তব্ধ হয়ে গেলাম। তার মানে আমি শুধু আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধুর সাথেই ঘুমাইনি, আমি আক্ষরিক অর্থেই একজন মাল্টি মিলিয়নের সিইওর সাথে ঘুমিয়েছি। ডাইনিং টেবিলে আমার মা অনবরত ড্রিঙ্কস নেওয়ার জন্য জোর করছিলেন। সে কিয়াও লিমিনের জন্য এক গ্লাস রেড ওয়াইন ঢালল এবং আমার জন্য এক গ্লাস ঢালল। কিয়াও লিমিন তার গ্লাসটা ধরে ছোট ছোট চুমুক দিচ্ছিল। তার চোখ দুটো অনবরত আমার দিকেই চলে যাচ্ছিল, যা সব ধরনের জটিল অনুভূতিতে ভরা ছিল। আমার মা ঠিক সেখানে উপস্থিত আছেন তা জানা সত্ত্বেও মদের কারণে আমার ভেতর একটা মারাত্মক সাহস চলে এলো। আমি জল মেপে পা ফেলতে শুরু করলাম, আকার ইঙ্গিতে কিছু ইঙ্গিত দিতে শুরু করলাম। আমি আমার গ্লাসটা তুললাম এবং তা কিয়াও লিমিনের দিকে ধরলাম। কিয়াও খালামণি, আমি আপনাকে টোস্ট করতে চাই। জিয়াংচেংয়ে আপনাকে স্বাগতম। কিয়াও লিমিন আমার সাথে গ্লাস মেলালো, এক চুমুক নিল এবং হাসল। ধন্যবাদ চেনচেন। আমি আমার গ্লাসটা নামিয়ে রাখলাম। একদম স্বাভাবিক থাকার ভান করে জিজ্ঞেস করলাম, কিয়াও খালামণি, আপনি তো এত কাজ করেন, আপনি কি কখনো ক্লান্তি দূর করতে বা মন হালকা করতে ক্লাবে যান? এই তো কয়েকদিন আগে আমি আমার কয়েকজন বন্ধুর সাথে রোজমেরিতে গিয়েছিলাম এবং আমি কসম খেয়ে বলতে পারি আমি ঠিক আপনার মতোই দেখতে একজনকে সেখানে দেখেছি। আমার মনে হয়েছিল আমার চোখ হয়তো আমার সাথে ধোঁকাবাজি করছে। আমি যেই মুহূর্তে কথা বললাম, কিয়াও লিমিনের হাত, যা দিয়ে সে চপস্টিক ধরেছিল, মারাত্মকভাবে কেঁপে উঠল। তার মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যে উবে গেল। সে আমার দিকে একটা হিংস্র চাউনি দিল। তার চোখ দুটো যেন আমাকে থামতে বলে চিৎকার করে বলছিল। আমার মা যেই চরম উত্তেজনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল, শুনল যে আমি একটি ক্লাবে গিয়েছিলাম এবং সাথে সাথে খেকিয়ে উঠল। সে তার চপস্টিক দুটো সজোরে টেবিলে নামিয়ে দিল এবং আমার ওপর চিৎকার করে বলল,
লিংচেন, তুই আবার ওইরকম একটা জায়গায় গেছিস? তোকে আমি কতবার বলেছি, ক্লাবগুলো খুব একটা সুবিধের জায়গা নয়। তোর মতো একজন ছাত্রের ওখানে কোনো কাজ নেই। তুই কি ব্রেকআপ হয়েছে বলে নিজের জীবনটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছিস? আমি দ্রুত আমার সবচেয়ে ভালো ক্ষমা প্রার্থনার হাসিটা মুখে ফুটিয়ে তুললাম। মা, আমি দুঃখিত। আমি জাস্ট আমার ক্লাসমেটদের সাথে একবারই গিয়েছিলাম। আমি আর কখনো যাব না। তাছাড়া আমি তো জাস্ট বলছিলাম যে আমার মনে হয় আমি ওনাকে দেখেছি। তার মাথার পেছনের অংশটা দেখতে অনেকটা কিয়াও খালামণির মতোই লাগছিল। অনুমান করছি ওটা উনি ছিলেন না। কিয়াও লিমিন অবশেষে তার আটকে রাখা নিঃশ্বাস ছাড়ল। সে পরিস্থিতি সামলে নেওয়ার জন্য মাঝখানে কথা বলে উঠল। ল্যাঞ্জে, ইটস ওকে। ওর তো এখন যথেষ্ট বয়স হয়েছে। বন্ধুদের সাথে মন হালকা করতে একটু আধটু যাওয়া পুরোপুরি স্বাভাবিক। আমি এমনিতেও খুব কমই ক্লাবে যাই, মাঝে মধ্যে জাস্ট ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের জন্য। চেনশিন নিশ্চিতভাবেই অন্য কাউকেই দেখেছে। সে কথা বলার পর আমার দিকে আরও একটা চাউনি দিল। এমন একটা চাউনি যা বলছিল যে সে আক্ষরিক অর্থেই আমাকে জ্যান্ত গাভী দিতে চায়। আমি মনে মনে হাসিতে কুটি কুটি হচ্ছিলাম, মাথা নিচু করে আমার ভাত খাচ্ছিলাম, কিন্তু আমি আমার মুখের কোণের হাসিটা কোনোভাবেই থামাতে পারছিলাম না। ওহ, এই ডিনারটা মারাত্মক রকমের চাপসহ ছিল, কিন্তু একই সাথে বুনো রকমের উত্তেজনাশীল। পুরোটা সময় আমরা এই তীব্র ইঁদুর বেড়ালের খেলা খেলছিলাম। আমি মাঝে মধ্যে কিছু অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দিচ্ছিলাম, শুধুমাত্র কিয়াও লিমিনের আতঙ্কিত হওয়া এবং রেগে যাওয়া দেখার জন্য। অথচ সে আমাকে সবার সামনে ধরতেও পারছিল না। আমার কাছে এটা আক্ষরিক অর্থেই চরম হাসির মনে হচ্ছিল। আর কিয়াও লিমিন পুরোটা সময় শান্ত থাকার ভান করছিল, আমার মায়ের সাথে চ্যাট করছিল এবং একই সাথে আমার দিকে খুনি চাউনি দিচ্ছিল। খাবার শেষের দিকে সে বাস্তবে কিছুই খায়নি, তবে সে নিশ্চিতভাবেই বেশ ভালো পরিমাণে ড্রিঙ্ক করেছিল। তার গাল দুটো অনবরত লালচে হয়েছিল। এটা আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি করছিল। অবশেষে আমরা খাবার শেষ করলাম। আমার মা টেবিল পরিষ্কার করতে শুরু করলেন। কিয়াও লিমিন উঠে দাঁড়ালো এবং বলল সে এবার রওনা দেবে। আমার মা দ্রুত তাকে থামালো এবং বলল, তুমি ড্রিঙ্ক করেছ, তুমি গাড়ি চালাতে পারবে না। একদম নিখুঁত সময়। চেনশিনের এইমাত্র ড্রাইভিং লাইসেন্স হয়েছে, সে তোমাকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিতে পারে। চেনশিন, যা তোর খালামণিকে গাড়ি চালিয়ে বাড়ি রেখে আয়। সে নিরাপদে পৌঁছানো এনশিওর করে তবেই তুই ফিরে আসবি। আমি মনে মনে উল্লাস করলাম। আমি সাথে সাথে মাথা নাড়লাম। কোনো সমস্যা নেই, মিশন অ্যাকসেপ্টেড মা। কিয়াও লিমিন মানা করার জন্য মুখ খুলল, কিন্তু আমার মা তাকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে দরজার দিকে ঠেলে দিল। এটাই ফাইনাল। তুমি একা যাবে, এতে আমি স্বস্তি পাব না। চেনশিন তোমাকে ড্রপ করে আসুক। সে তোমার কাছ থেকে কিছু শিখতেও পারবে। এত কম বয়সে তুমি এত বড় একজন সিইও, ওর একটু নিজের দৃষ্টিভঙ্গি বড় করা দরকার। কিয়াও লিমিন কোণে ঠাসা গেল। তাকে রাজি হতেই হলো। আমি চাবিটা লুফে নিলাম এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজের দিকে তাকে অনুসরণ করলাম। নিচে নামার পথে আমাদের কেউই একটি শব্দ উচ্চারণ করলাম না। নীরবতাটা সত্যিকারের অর্থেই কিছুটা ভৌতিক লাগছিল। ফাঁকা গ্যারেজে কেবল আমাদের পায়ের জুতোজোড়ার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা একটি সাদা রঙের পশ প্যানামেরা গাড়ির কাছে গেলাম। কিয়াও লিমিন থামল, চাবির রিমোটটা চাপল এবং গাড়ির দরজাগুলো আনলক করল। সে ঘুরে দাঁড়ালো এবং আমার দিকে তাকালো। তার সেই ভদ্রতা সূচক হাসিটা পুরোপুরি উধাও হয়ে গেছিল, যার জায়গায় স্থান পেয়েছিল এক রাগে লাল হয়ে থাকা ক্রুদ্ধ চাউনি। সে তার কণ্ঠস্বর একদম নিচু রাখল। দাঁত কিরমির করে সে খেকিয়ে উঠল। লিংচেন, ডিনারের সময় তুমি আসলে কি করার চেষ্টা করছিলে? আমি গাড়ির ওপর হেলান দিয়ে দাঁড়ালাম। তাকে এভাবে উত্তেজিত হতে দেখে আমার কাছে তাকে অবিশ্বাস্য রকমের কিউট লাগছিল। আমি একটা ফাজলো মার্কা হাসি দিলাম। তেমন কিছু না কিয়াও খালামণি, আমি তো স্রেফ বলছিলাম, হেই, ওই রাতে আপনার ঘুম ভালো হয়েছিল তো? মুখ বন্ধ করো। কিয়াও লিমিন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আমার মুখ চেপে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু আমি সহজেই তার কবজি ধরে ফেললাম। তার হাতটা ছিল ভীষণ নরম এবং মসৃণ, ঠিক তেমনই যেমনটা আমার সেই রাতের কথা মনে ছিল। তার কবজি ধরে রাখার ফলে আমি পরিষ্কারভাবে তার দ্রুত বয়ে চলা নাড়ির স্পন্দন অনুভব করতে পারছিলাম। আমার হৃৎস্পন্দন এক পলকের জন্য থমকে গেল। আমি নিজেকে সামলাতে না পেরে আরও কাছে এগিয়ে গেলাম, যতক্ষণ না আমি প্রায় তার গায়ের সাথে চেপে দাঁড়ালাম। গ্যারেজের আলো ছিল মারাত্মক রকমের আবছা। কেবল এমার্জেন্সি আলোগুলো একটা হালকা আভা ছড়াচ্ছিল, যা তার মুখমণ্ডলকে আলোকিত করে তুলেছিল। তার চোখের পলকগুলো ছিল অনেক দীর্ঘ, যা সামান্য কাঁপছিল। তার গাল দুটো লালচে হয়ে উঠেছিল, এমনকি তার শ্বাস-প্রশ্বাসও দ্রুত হয়ে গিয়েছিল। কিয়াও খালামণি, আপনি কিসের থেকে লুকিয়ে বেড়াচ্ছেন? আমি তার দিকে নিচু নজরে তাকালাম। আমার কণ্ঠস্বর নিচু করে তাকে টিজ করতে লাগলাম। অন্য রাতে তো আপনি এমন ছিলেন না।
আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, বারবার ছোট ভাই বলে ডাকছিলেন, আপনি কতখানি স্নেহময়ী ছিলেন। এখন কেন আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমি কোনো ভূত? কিয়াও লিমিনের মুখ আরও বেশি লাল হয়ে গেল। সে তার হাতটা টেনে সরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সে আমার হাতের মুঠি ভাঙতে পারল না। তার চোখে আসলে রাগের জল টলমল করছিল। দাঁত কিরমির করে সে বলল, লিংচেন, আমাকে ছাড়ো, তুমি সীমা লঙ্ঘন করছ। ওই রাতটা একটা দুর্ঘটনা ছিল। আমরা দুজনেই মাতাল ছিলাম। আমরা কি স্রেফ এমন ভান করতে পারি না যে ওটা কখনোই ঘটেনি? না, আমি 1 সেকেন্ডও না ভেবে তাকে প্রত্যাখ্যান করলাম। সরাসরি তার চোখের দিকে তাকিয়ে আমি গুরুত্বর সাথে বললাম, কিয়াও লিমিন, আমার কাছে ওটা কোনো দুর্ঘটনা ছিল না। আপনি আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু নাকি এমন কেউ যাকে আমার খালামণি বলার কথা, তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। ওই রাতে যা ঘটেছে তার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। কিয়াও লিমিন জমে গেল। তার চোখে এক পলক ধাক্কা খাওয়ার মতো আবেশ খেলে গেল, যেন সে কখনোই আশা করেনি যে আমি এমন কিছু বলবো। আমি তার কবজি ছেড়ে দিলাম এবং ড্রাইভিং সিটের দরজাটা খুললাম। তার দিকে তাকিয়ে একটা ভ্রু কুচকালাম। ভেতরে উঠুন কিয়াও খালামণি, আমার মা আমাকে বলেছে আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে। আমরা তাকে দুশ্চিন্তায় ফেলতে পারি না, তাই না? আপনার যা বলার আছে আমরা পথেই কথা বলতে পারব। কিয়াও লিমিন দীর্ঘ সময় ধরে সেখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। অবশেষে সে তার ঠোঁট কামড়ে ঘুরে এসে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসল। আমি গাড়িটা স্টার্ট করলাম, গ্যারেজ থেকে বের করলাম এবং নদীর তীরের দিকে রওনা হলাম। আমি জানতাম জিয়াংচেংয়ের সবচেয়ে এক্সক্লুসিভ লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো ওই এলাকাতেই অবস্থিত। কিয়াও লিমিনের মতো একজন ধনী বসের নিশ্চয়ই ওখানেই থাকার কথা। গাড়ির ভেতরটা একদম নিঝুম ছিল, শুধু এসি চলার আওয়াজ আসছিল। কিয়াও লিমিন পিছনের দিকে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। পাশ থেকে তার অবয়বটা অনেক নরম লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার ভেতরের অনুভূতিগুলো পুরোপুরি এলোমেলো হয়ে আছে। দীর্ঘ সময় গাড়ি চালানোর পর সে অবশেষে নীরবতা ভাঙল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত নিচু। লিংচেন, ওই রাতের ব্যাপারে আমি আশা করি তুমি কখনো কাউকে কিছু বলবে না, বিশেষ করে তোমার মাকে তো নয়ই। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। সে যদি জানতে পারে তাহলে আমরা আর বন্ধু হিসেবেও থাকতে পারব না। আমি জানি। আমি মাথা নাড়ালাম, আমার চোখ রাস্তার উপরেই রাখলাম। আমি আমার মাকে বলবো না, যদি না আপনি নিজে তাকে জানাতে চান। কিয়াও লিমিন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে যোগ করল, চলো আমরা ওটাকে স্রেফ একটা দুর্ঘটনাই ধরে নিই। এটা এখন অতীত। এখন থেকে চলো আমরা স্রেফ একজন সাধারণ মুরব্বী এবং ছোটর মতো আচরণ করি। আমরা কিটা করতে পারি? আমি তার দিকে এক পলক দেখলাম আর হাসলাম। কিয়াও খালামণি, আপনি কি সততার সাথে বিশ্বাস করেন যে এটা সম্ভব? আমরা আক্ষরিক অর্থেই সেই সীমারেখা পার করে এসেছি। আমি আপনার দিকে একজন সাধারণ খালামণির মতো করে কিভাবে তাকাবো? আমি যখনই আপনাকে দেখি আমার ওই রাতের কথা মনে পড়ে। আমার মনে পড়ে যেভাবে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। শারীরিকভাবে এটা করা আমার পক্ষে অসম্ভব। কিয়াও লিমিন, আপনি মারাত্মকভাবে লজ্জিত হয়ে উঠছিলেন। সে হাত বাড়িয়ে আমাকে হালকা একটা থাপ্পড় মারল এবং বকল, তুমি গাড়ি চালাচ্ছ, ফালতু কথা বলা বন্ধ করো। আমি হেসে উঠে নিজেকে সরিয়ে নিলাম। আমি ফালতু কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। কিয়াও লিমিন, আমাকে একটা কথা বলুন, ওই রাতে ক্লাবে আপনি অতখানি মাতাল হয়ে পড়লেন কেন? আর কেনই বা আপনি একা একা এসে আমার সাথে ফ্লার্ট করতে লাগলেন? আপনার মতো মর্যাদার কেউ তো স্রেফ হুট করে অচেনা ছেলেদের সাথে ফ্লার্ট করতে যাবেন না। আমি যেই মুহূর্তে এই কথা বললাম, কিয়াও লিমিনের মুখের অভিব্যক্তি সাথে সাথে অন্ধকার হয়ে গেল। তার চোখে সামান্য রাগের সাথে মিশ্রিত এক পলক একালত্ব ফুটে উঠল। সে জানালার বাইরে তাকানোর জন্য তার মাথাটা ঘুরিয়ে নিল। তার কণ্ঠস্বর ছিল চাপা। তাতে তোমার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। কিভাবে এটাতে আমার মাথা ব্যথা থাকবে না? আমি তো বললাম যে আমরা আক্ষরিক অর্থেই একসাথে ঘুমিয়েছি। আপনার ব্যাপার মানেই আমার ব্যাপার। যে নারী আমার বিছানায় এসে হাজির হল এবং নিজের সবটুকু উজাড় করে আমার ওপর সঁপে দিল, তার ব্যাপারে আমি এভাবে অন্ধকারে থাকতে পারি না। কিয়াও লিমিন দীর্ঘ সময় নীরব রইল। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং আমাকে সত্যি কথাটা জানাল। তার একজন প্রাক্তন স্বামী আছে যার নাম জাও ফ্যাং। তারা ৮ বছর বৈবাহিক জীবনে ছিল। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় এবং সন্তান সম্ভবা না হতে পারার কারণে তাদের বিচ্ছেদ হয়। যখন তারা আলাদা হয়ে যায়, কিয়াও লিমিন তাকে ১০ মিলিয়ন বা ১ কোটি টাকা দিয়েছিল। সে তার সাধ্যেরও বেশি করেছিল, কিন্তু জাও ফ্যাং সেই টাকা পাওয়ার পর পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যায়। সে শুধু প্রতিদিন জুয়া খেলত।
সে 2 বছরেরও কম সময়ে ওই 10 মিলিয়ন টাকা উড়িয়ে দেয় এবং ক্যাসিনোতে আরও কয়েক মিলিয়ন টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। যখন কিয়াও লিমিন জিয়াংচ্যাংয়ে ফিরে আসে, জাওফেং তা জানতে পারে এবং তাকে অনবরত হেনস্থা করতে শুরু করে। তাকে আবার বিয়ে করার জন্য মিনতি করতে লাগে। মূলত স্রেফ তার কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। অন্য রাতে জাওফেং তাকে রোজমেরি বারে দেখা করতে বলেছিল। সে বলেছিল সে সবকিছু মিটিয়ে নিতে চায়। সে যখন ওখানে পৌঁছাল, জাওফেং গোপনে তার ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এক চুমুক দেওয়ার পরই সে মাথা ঘোরানো এবং দিশেহারা ফিল করতে শুরু করে। তার শরীর আগুনের মতো গরম লাগছিল এবং তার চেতনা হারিয়ে যাচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে কিছু একটা গড়বড় হয়েছে। তাই সে জাওফ্যাংয়ের নজর এড়িয়ে সেখান থেকে পালায় এবং পুরোপুরি অচেতন অবস্থায় হোঁচটে হোঁচটে এসে সরাসরি আমার বুকের ওপর আছড়ে পড়ে। এরপর যা কিছু ঘটেছে তা ছিল অনিবার্য। এই কথা শুনে আমি এতটা রেগে গিয়েছিলাম যে প্রায় গাড়ির স্টিয়ারিং হুইলটাই ভেঙে ফেলছিলাম। দাঁত কিরমির করে আমি গালি দিলাম, ওই আবর্জনার টুকরোটা আসলেই আপনাকে ড্রাগ খাইয়েছিল? সে কি আদেও কোনো মানুষ? কিয়াও লিমিন আমার এতটা রাগ দেখে তার চোখে এক পলক বিস্ময় ফুটিয়ে তুলল। তারপর সে একটা তিতো হাসি দিল। সবকিছু তো এখন শেষই। এমনিতেও খারাপ কিছু তো আর ঘটেনি। কি মানে খারাপ কিছু ঘটেনি? আমি তার দিকে তাকালাম একদম সিরিয়াসলি। কি মানে খারাপ কিছু ঘটেনি? যদি ওই রাতে আপনার সাথে আমার ধাক্কা না লাগতো আর ওই হারামজাদা জাওফ্যাং আপনাকে নিয়ে যেত, তাহলে তার পরিণতি কি হতো তা ভাবাই যায় না। কিয়াও লিমিন, আমরা এই ব্যাপারটা স্রেফ এভাবে ছেড়ে দিতে পারি না। সে আপনাকে ছোঁয়ার সাহস করেছে। আমি তাকে এত সহজে পার পেতে দেব না। কিয়াও লিমিন থমকে গেল। সে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার আশেপাশের যে মানুষগুলো এই ব্যাপারে জানত, তারা হয় তাকে চুপ থাকতে বলেছিল যাতে কোনো ঝামেলা না হয়, না হলে তারা স্রেফ তার টাকার পেছনে ছুটেছিল এবং এই পরিস্থিতি ব্যবহার করে তার সুনজরে আসার চেষ্টা করছিল। কেউই কখনো আমার মতো প্রতিক্রিয়া করেনি, যার প্রথম অনুভূতিটাই ছিল খাঁটি রাগ এবং যে তার পাশে এসে দাঁড়াতে চাইছিল। সে আমার দিকে তাকালো, তার চোখ দুটো নরম হয়ে গেল, তার কণ্ঠস্বর মৃদু হয়ে গেল। ঠিক আছে, তুমি তো স্রেফ একজন ছাত্র। এই ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে না। জাওফ্যাং একটা আস্ত জারজ, তুমি ওর সাথে পারবে না। ওর সাথে পারবো না? আমি আক্ষরিক অর্থে জোরে একটা তাচ্ছিল্যের হাসি হাসলাম। আমার হারানোর কিচ্ছু নেই। সে স্রেফ জুয়ার ঋণে ডুবে যাওয়া একটা দেউলিয়া লোক। আপনার কি মনে হয় আমি ওকে ভয় পাই? লিমিন খালামণি, আপনি শান্ত হন। এটা আমার ওপর ছেড়ে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি সে আর কখনো আপনাকে বিরক্ত করার সাহস পাবে না। কিয়াও লিমিন শুধু আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে নানা রকমের মিশ্র অনুভূতি ভরে উঠল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিল। সে শুধু আলতো করে মাথা নাড়ল। গাড়িটা বেশ তাড়াতাড়ি নদীর পাশে অবস্থিত রিভার ভিউ নাম্বার 1-এ এসে পৌঁছাল, যা জিয়ানশাংয়ের সবচেয়ে এক্সক্লুসিভ লাক্সারি এস্টেট, যার প্রতি স্কোয়ার মিটারের দাম 1 লাখ টাকারও বেশি। এখানকার একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্টের দামই অনায়াসে কয়েক কোটি টাকা হবে। আমি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে গাড়ি পার্ক করলাম, ইঞ্জিন বন্ধ করলাম এবং কিয়াও লিমিনের দিকে ফিরলাম। আমরা এসে গেছি, আমি বললাম। কিয়াও লিমিন মাথা নাড়ল, তার সিট বেল্ট খুলল এবং দ্বিধাগ্রস্তভাবে আমার দিকে তাকাল। সে অবশেষে বলল, লিংচেন, গাড়ি চালিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আর ওই রাতের ব্যাপারে বলতে গেলে তোমাকে ধন্যবাদ। আমি 1 সেকেন্ডের জন্য থমকে গেলাম আর হাসলাম। আমাকে ধন্যবাদ কিসের? আপনার সুযোগ নেওয়ার জন্য? কিয়াও লিমিনের মুখ আবার লাল হয়ে গেল। সে হাত বাড়িয়ে আমাকে একটা চাপড় মারল এবং বকল, সিরিয়াস হও। আমি বলতে চাইছি তোমাকে ধন্যবাদ, কারণ ওই রাতে তুমি না থাকলে সত্যিই জানি না কি ঘটে যেত। তার চোখ দুটো লাল ও অশ্রু সজল হতে দেখে আমার মনটা পুরোপুরি গলে গেল। আমি হাত বাড়িয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমাকে ধন্যবাদ দেবেন না। আপনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব। কিয়াও লিমিনের পুরো শরীর মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। সে আমার দিকে মুখ তুলে তাকালো, তার চোখের পলক সামান্য কাঁপছিল। তার চোখ দুটো যেন এক না বলা গভীর অনুরাগে ভরে উঠল। আমরা একে অপরের এতটাই কাছাকাছি ছিলাম যে আমাদের দুজনের শ্বাস-প্রশ্বাস পুরোপুরি একসাথে মিশে যাচ্ছিল। গাড়ির ভেতরের পরিবেশটা মুহূর্তের মধ্যে তীব্র রকমের ঘনিষ্ঠ কিছুতে রূপ নিল। আমি তার ভরা নরম ঠোঁট দুটোর দিকে তাকালাম। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আস্তে আস্তে তার দিকে ঝুঁকে গেলাম এবং ঠিক যেই মুহূর্তে আমার ঠোঁট তার ঠোঁট ছুঁতে যাবে, সে হুট করে তার মাথাটা ঘুরিয়ে নিল এবং আমাকে পেছনে ঠেলে দিল। তার কণ্ঠস্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। না লিংচেন, আমরা এটা করতে পারি না। আমি তোমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু। তোমার আমাকে খালামণি বলার ডাকার কথা। আমি দেখলাম সে কতটা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে, তাই আমি তাকে আর জোর করলাম না।
আমি শুধু হাসলাম এবং বললাম, ঠিক আছে, আমি আপনাকে জোর করব না, কিন্তু কিয়াউলিমিন, আমি আপনাকে পছন্দ করি। এটা একটা সত্য, এবং এটি পরিবর্তন হতে যাচ্ছে না। কিয়াউলিমিন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। অবশেষে সে গাড়ির দরজাটা ধাক্কা দিয়ে খুলল, বলতে গেলে গাড়ি থেকে কেটেই পড়ল। সে সরাসরি লিফটের দিকে ছুটে গেল, একটিবারের জন্য পেছনের দিকে ফিরে তাকাল না। আমি গাড়ির ভেতরে বসে রইলাম, লিফটের নাম্বারগুলো এক এক তলা করে ওপরে উঠতে দেখলাম। আমি নিজেকে সামলাতে না পেরে উচ্চস্বরে হেসে উঠলাম। আকর্ষণীয়, এটা বড্ড বেশি আকর্ষণীয়। সেই দিন থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গেল। আমি আর আগের মতো ছিলাম না, যে স্রেফ লক্ষ্যহীনভাবে ক্লাসে যেত এবং জীবনটাকে কোনোমতে পার করে দিত। এখন আসলে আমার একটা লক্ষ্য ছিল। আমি অনবরত কিয়াউলিমিনের কোম্পানিতে ঢু মারতে শুরু করলাম, এই অজুহাত ব্যবহার করে যে আমি আমার মায়ের হয়ে তার খোঁজ খবর নিচ্ছি। বলতাম যে আমার ভয় হচ্ছে ঝাওফ্যাং হয়তো তাকে আবার হেনস্থা করতে পারে। কিয়াউলিমিনের কোম্পানিটি জিয়াংশাংয়ের সবচেয়ে জমজমাট সিবিডিতে অবস্থিত। সে পুরো ফ্লোরটার মালিক। ওখানকার পরিবেশটা অত্যন্ত হাই এন্ড এবং মারাত্মক রকমের প্রভাবশালী। একদম প্রথমবার যখন আমি গিয়েছিলাম, অভ্যর্থনাকারী মেয়েটি আমাকে থামিয়েছিল। জিজ্ঞেস করেছিল আমি কাকে খুঁজছি। আমি বলেছিলাম আমি কিয়াউলিমিনকে খুঁজছি। তাকে জানালাম যে আমি তার ছোট ভাই। অভ্যর্থনাকারী মেয়েটিকে চরম বিভ্রান্ত দেখালো। সে দ্রুত কিয়াউলিমিনের সেক্রেটারিকে একটা কল করল। 2 মিনিটেরও কম সময়ের মধ্যে সেক্রেটারি নিচে ছুটে এলো এবং আমাকে ওপরে নিয়ে গেল। পুরোটা সময় আমার দিকে মারাত্মক কৌতূহলী এক চাউনি নিয়ে তাকিয়ে রইল। আমি যখন কিয়াউলিমিনের অফিসে ঢুকলাম, সে ঠিক তখন একটা ভিডিও কলের মাঝখানে ছিল। আমাকে ভেতরে ঢুকতে দেখে সে পুরোপুরি জমে গেল। সে আক্ষরিক অর্থেই তার কলমটা প্রায় ফেলেই দিচ্ছিল। সে কম্পিউটারের উদ্দেশ্যে বলল, চলুন আমরা এক মুহূর্তের জন্য থামি। তারপর সে তার মাইক্রোফোনটা মিউট করল, দাঁত কিচকিট করে আমার দিকে তাকিয়ে বলল, লিংচেন, তুমি এখানে ছুটে এসেছ কেন? আমি হাসলাম এবং সরাসরি তার ডেস্কের সামনে থার্মোস ফ্লাস্কটা নামিয়ে রাখলাম এবং বললাম, আমার মা আমাকে বলেছে তার নিজের হাতের তৈরি কিছুটা স্যুপ আপনাকে এনে দিতে। বলল আপনি নাকি ইদানিং বড্ড বেশি খাটছেন, আপনার শরীরে শক্তি থাকা দরকার। তাছাড়া আমি নিজে এসে নিশ্চিত হতে চেয়েছিলাম যে ঝাওফ্যাং আপনাকে আর নতুন করে বিরক্ত করছে না তো। কিয়াউলিমিন আমার দিকে তাকালো, তার ভেতরের বিরক্তি এবং পরাজয়ের মাঝখানে আটকে গিয়ে। সে বলল, আমি এখন একটা মিটিংয়ে আছি, আমার বাইরে গিয়ে অপেক্ষা করো। আমি মাথা নাড়লাম এবং কোনো ঝামেলা করলাম না। আমি স্রেফ গিয়ে তার অফিসের সোফাটায় বসলাম, নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম তার কলটা শেষ হওয়ার জন্য। তার মিটিংটা আধ ঘন্টারও বেশি সময় ধরে টেনে চলল। এটি শেষ হওয়ার পর তার কর্মীরা ফাইল জমা দেওয়ার জন্য ভেতরে এলো। আমাকে সোফায় চিল করতে দেখে তারা সবাই গোপনে আমাকে পরখ করছিল। দরজা দিয়ে বের হওয়ার সময় একে অপরের সাথে ফিসফিস করছিল। আমার আর আন্দাজ করতে হলো না। আমি খুব ভালো করেই জানতাম তারা কি নিয়ে গসিপ করছে। এই কম বয়সী ছেলেটি কে, আর তাদের এই অপরূপা বসের সাথে তার ঠিক কিসের সম্পর্ক? সবাই চলে যাওয়ার পর কিয়াউলিমিন অবশেষে কোমরে দুহাত দিয়ে আমার দিকে হেঁটে এলো এবং আমার দিকে চোখ গরম করে তাকিয়ে রইল। সে খেকিয়ে উঠল, লিংচেন, তুমি আসলে কি করার চেষ্টা করছো? প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার কোম্পানিতে ছুটে আসছো। অফিসের লোকজন অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। আমি থার্মোসের মুখটা খুলে ঢাকনাটার ভেতরে কিছুটা স্যুপ ঢেলে তার দিকে বাড়িয়ে দিলাম এবং হাসতে হাসতে বললাম, ওদের যা ইচ্ছে বলতে দিন। আমি আক্ষরিক অর্থে এখানে স্রেফ আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি। এমন তো নয় যে আমি কোনো উল্টোপাল্টা কাজ করছি। তাড়াতাড়ি এটা খেয়ে নিন। আমার মা এটা নিজের হাতে বানিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা স্বাদ থাকবে না। কিয়াউলিমিন আমার বাড়িয়ে দেওয়া স্যুপটার দিকে তাকালো, দীর্ঘ সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রইল। কিন্তু শেষমেশ সে ওটা হাতে নিল এবং ছোট ছোট সতর্ক চুমুক দিতে শুরু করল। ওটা খাওয়ার সময় তাকে দেখতে অবিশ্বাস্য রকমের নরম এবং মায়াবী লাগছিল। তার দীর্ঘ চোখের পালসগুলো নিচের দিকে ঝুঁকেছিল, যা তার চোখের ভেতরের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখছিল। আমি তার উল্টো দিকে বসলাম, স্রেফ তাকে দেখছিলাম, আর যত দেখছিলাম আমার তত বেশি মনে হচ্ছিল যে এই নারীটা মারাত্মক আকর্ষণীয়। সেই দিন থেকে আমি অনবরত তার কোম্পানিতে যেতাম। আজ আমার মায়ের হাতের তৈরি খাবার নিয়ে যেতাম, কাল নিয়ে যেতাম তাজা ফলমূল, তার পরের দিন নিয়ে যেতাম ফুল, সব সময় এই একই অজুহাত ব্যবহার করে যে আমি আমার মায়ের হয়ে তার দেখাশোনা করছি। কিন্তু সত্যি কথা ছিল, আমি স্রেফ প্রতিদিন তাকে দেখতে চাইতাম। কিয়াউলিমিনের কোম্পানির সবাই মোটামুটি মেনেই নিয়েছিল যে আমি তার ছোট বয়ফ্রেন্ড। এমনকি তারা আমার দিকে কিছুটা সম্মানের চোখেও দেখা শুরু করেছিল। সেই অভ্যর্থনাকারী মেয়েটিও প্রতিবার সে আমাকে দেখামাত্রই হাসত এবং বলতো, হ্যালো মিস্টার লিং। প্রথম দিকে কিয়াউলিমিন আমাকে তাড়িয়ে দেবার চেষ্টা করত, কিন্তু যখন সে বুঝতে পারল যে সে পারবে না, তখন সে হাল ছেড়ে দিল এবং আমাকে আমার মতো থাকতে দিল, কেবল যখনই আমি তার সাথে কোনো ইয়ার্কি করতাম। তার কর্মীদের ঠিক সামনেই সে লজ্জায় লাল হয়ে উঠত এবং আমার দিকে চোখ গরম করে তাকিয়ে রইল, কিন্তু সে আসলে কখনো সত্যি সত্যি রেগে যেত না। আমি ভেবেছিলাম আমাদের দিনগুলো ঠিক এভাবেই কেটে যাবে, শান্ত এবং নীরব। আমি স্রেফ আস্তে আস্তে তাকে তাড়া করে যাব, এটা জেনে যে একদিন সে অবশেষে আমাকে মেনে নেবে। কিন্তু তারপর 2 সপ্তাহ পর একটা ঘটনা ঘটল। আমি সেদিন ক্লাসে বসেছিলাম যখন হুট করে কিয়াউলিমিনের কাছ থেকে একটা ফোন আসলো। ফোনে তার কণ্ঠস্বর মারাত্মক আতঙ্কিত শোনাচ্ছিল, এমনকি মনে হচ্ছিল সে যেন কাঁদছে। সে বলল, লিংচেন, তুমি কি এই মুহূর্তে এখানে আসতে পারবে?
আমি তার কণ্ঠস্বর শোনা মাত্রই বুঝতে পারলাম যে কিছু একটা গড়বড় হয়েছে। আমি সাথে সাথে প্যানিক হয়ে গেলাম। ক্লাসের কথা পুরোপুরি ভুলে গেলাম, প্রফেসরের কাছে অজুহাত দিলাম যে আমি অসুস্থ এবং রুম থেকে তীব্র বেগে বেরিয়ে এলাম। দৌড়াতে দৌড়াতে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লিমিন, তোমার কি কোথাও লেগেছে? ঝাওফ্যাং কি তোমার গায়ে হাত তুলেছে? আমাকে বলো, আমি আক্ষরিক অর্থে ওকে মেরে ফেলব। আমি হাসপাতালে আছি। কিয়াও লিমিনের কণ্ঠস্বর ছিল ভীষণ দুর্বল, যা সামান্য কাঁপছিল। সিটি সেন্টার হসপিটাল, জাস্ট চলে এসো, আমার তোমার সাথে কথা বলার দরকার। আমার বুকটা একদম ধক করে উঠে গেল। আমি চরম ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সে হয়তো মারাত্মক জখম হয়েছে। আমি একটা ট্যাক্সি ডাকলাম এবং সরাসরি সিটি সেন্টার হাসপাতালের দিকে ছুটে গেলাম। পুরো রাইড জুড়ে আমার হার্টবিট আক্ষরিক অর্থেই আমার গলার কাছে চলে এসেছিল। আমার মাথায় সব ধরনের খারাপ পরিস্থিতির কথা ঘুরপাক খাচ্ছিল। ২০ মিনিট পর আমি হাসপাতালের OBGYN অর্থাৎ প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে হন্তদন্ত হয়ে ঢুকলাম এবং বারান্দায় কিয়াও লিমিনকে দেখতে পেলাম। একটা বেঞ্চে সে বসেছিল, গায়ে একটা সাদা ব্লেজার, চুলগুলো কিছুটা উস্কো খুস্কো ছিল, হাতে একটা কাগজের টুকরো শক্ত করে ধরেছিল। তার মাথাটা নিচু করা ছিল, কাঁধ দুটো সামান্য কাঁপছিল। তাকে অবিশ্বাস্য রকমের অসহায় লাগছিল। আমি দ্রুত ছুটে গেলাম এবং তার সামনে হাঁটু গেড়ে বসলাম। তার দিকে তাকিয়ে আমি পাগলের মতো জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লিমিন, তোমার কি কোথাও লেগেছে? ঝাওফ্যাং কি তোমার গায়ে হাত তুলেছে? আমাকে বলো, আমি আক্ষরিক অর্থে ওকে মেরে ফেলব। কিয়াও লিমিন আমার দিকে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো ছিল লাল এবং পুরোপুরি চোখের জলে ভরা। সে বাকরুদ্ধ হয়ে দীর্ঘ সময় ধরে আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে কাগজের টুকরোটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে ওটা হাতে নিলাম এবং নিচের দিকে তাকালাম। ওটা ছিল একটা প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট। ঠিক সেখানে পরিষ্কার অক্ষরে লেখা ছিল ইন্ট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি, আনুমানিক ৫ সপ্তাহ। আমার মস্তিষ্ক পুরোপুরি শর্ট সার্কিট হয়ে গেল। সবকিছু মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। কাগজটা প্রায় আমার হাত থেকে ফসকে পড়ে যাচ্ছিল। আমার পুরো শরীর পাথরে পরিণত হলো। সেখানে ওভাবে বসে থাকতে পুরো বিষয়টা হজম করতে আমার এক অনন্তকাল সময় লাগল। গর্ভবতী, কিয়াও লিমিন গর্ভবতী এবং এই সন্তানটি আমার। আমার মাথায় স্রেফ একটা কথাই একটা পাগলা লুপের মতো বারবার ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার উপর ঠাটা পড়েছে। আমি আক্ষরিক অর্থেই কিভাবে শ্বাস নিতে হয় তাও ভুলে গিয়েছি। আমি আমার মায়ের জানের জান বান্ধবীর সাথে শুয়েছি এবং এখন সে আমার সন্তান গর্ভে ধারণ করে আছে। আমি অবশেষে বুঝতে পারলাম আমার মা সবসময় কি বোঝাতে চাইতেন। নদীর ধার দিয়া প্রায় হেঁটে বেড়াও তো তোমার জুতো তো ভিজবেই। এটি স্রেফ জুতো ভেজা ছিল না, আমি সরাসরি আস্ত অভিশপ্ত নদীর ভেতরেই পড়ে গিয়েছিলাম। কিয়াও লিমিন আমাকে এভাবে স্তম্ভ হয়ে তাকিয়ে থাকতে দেখল, তার চোখের জল অবশেষে উপচে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, লিংচেন, আমি গর্ভবতী, এটা তোমার সন্তান। আমি অবশেষে বাস্তবে ফিরে এলাম। তার লাল হয়ে থাকা ক্রন্দনরত চোখ দুটোর দিকে তাকালে মনে হলো যেন কেউ আমার বুকটা শক্ত করে চেপে ধরেছে, যার ফলে ব্যথা লাগছে কিন্তু একই সাথে মনটাও গলে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে তার মুখের জল মুছে দিলাম, আর তখনই আমার মাথায় একটা গন্ডগোল হলো। আমার ফাজলি দিকটা আবার প্রকাশে বেরিয়ে এলো এবং আমি হুট করে বলে বসলাম, সিরিয়াসলি, আমি এতটা ভালো? প্রথমবারই একদম নিশানা ভেদ করে ফেলেছি। কিয়াও লিমিন তার চোখ ভাসিয়ে কাঁদছিল, কিন্তু এই কথা শোনা মাত্রই সে পুরোপুরি জমে গেল। সে আমার দিকে তাকালো, তার মুখে তখনও চোখের জল লেগেছিল। সে একাধারে রাগে ফেটে পড়বে না হেসে দেবে তা বুঝতে পারছিল না। সে হাত বাড়িয়ে আমাকে একটা থাপ্পড় মারল। ফুপিয়ে ফুপিয়ে বকে বলল, লিংচেন, তুমি কি জীবনে একটিবারের জন্য সিরিয়াস হতে পারো না? আমি এখানে আক্ষরিক অর্থেই ভয়ে মরে যাচ্ছি, আর তুমি এই রকম একটা কথা বলছো? আমি দ্রুত তার হাত দুটো ধরলাম এবং তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম। তার ঠিক পাশেই বসলাম এবং তার হাতে থাকা টেস্ট রিপোর্টের দিকে তাকালাম। আমি কেমন অনুভব করছিলাম তা আক্ষরিক অর্থেই ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। আমি স্তব্ধ ছিলাম, নিশ্চিতভাবেই আতঙ্কিত হচ্ছিলাম, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমার ভেতরে এক অবর্ণনীয় আনন্দের অনুভূতি এবং এক বিশাল দায়িত্ববোধ কাজ করছিল। আমার বয়স ২২ বছর, একজন কলেজ স্টুডেন্ট যে এখনও গ্র্যাজুয়েশন পর্যন্ত শেষ করেনি, আর আমি বাবা হতে চলেছি। আর এই সন্তানের মা হলেন আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু, যিনি আমার চেয়ে ১৬ বছরের বড়। এই কথা যদি বাইরে জানাজানি আয় তবে আক্ষরিক অর্থেই সবার হাঁ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু আমি বিন্দুমাত্র ভয় পাইনি। সততার সাথে বলতে গেলে আমি এক ধরনের উত্তেজিত ও খুশি ছিলাম। আমি কিয়াও লিমিনের দিকে তাকালাম এবং গুরুত্বর সাথে জিজ্ঞেস করলাম, তুমি কি করতে চাও? কিয়াও লিমিন নাক টানল, তার মুখ থেকে চোখের জল মুছে নিল, একটা দীর্ঘশ্বাস ফেলল এবং আমার দিকে তাকাল। তার চোখ দুটো হুট করেই এক দৃঢ়তায় ভরে গেল। এই সন্তানটিকে আমি রাখব। আমি ১ সেকেন্ডের জন্য থামলাম, তারপর হাসলাম এবং মাথা নাড়লাম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে রাখব। আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। এবার থমকে যাওয়ার পালা ছিল কিয়াও লিমিনের। সে আমার দিকে তাকালো, তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মনে হচ্ছিল সে কখনোই আশা করেনি যে আমি এত সহজেই রাজি হয়ে যাব।
সে পুরোপুরি প্রস্তুত ছিল, এই ভেবে যে আমি হয়তো তাকে গর্ভপাত করাতে বলবো, তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করব, অথবা স্রেফ তাকে এড়িয়ে চলতে শুরু করব। সে বাকরুদ্ধ হয়ে দীর্ঘ সময় ধরে আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে তার ব্যাগ থেকে একটা ব্যাংক কার্ড বের করল, সেটা আমার হাতে দিল এবং বলল, লিংচেন, আমি একাই এই সন্তানকে বড় করার সামর্থ্য রাখি। আমার তোমাকে দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কার্ডে 50 লাখ টাকা আছে। গ্র্যাজুয়েশনের পর তোমার একটা বাড়ি, একটা গাড়ি কেনা এবং একটি পরিবার শুরু করার জন্য এটি যথেষ্ট। আমার কেবল একটিই শর্ত, তুমি কখনোই এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবে না, বিশেষ করে তোমার মাকে তো নয়। এই নিয়ে আর কখনোই কোনো কথা তুলবে না। স্রেফ এমন ভাব করবে যেন এই সন্তানের সাথে তোমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। চুক্তি পাকা? আমি আমার হাতে থাকা ব্যাংক কার্ডটির দিকে তাকালাম, তারপর কিয়াও লিমিনের দিকে তাকালাম এবং হুট করেই হেসে উঠলাম। আমি কার্ডটি আবার তার হাতের তালুর মধ্যে চেপে ফেরত দিয়ে দিলাম। সরাসরি তার চোখের দিকে তাকিয়ে পরিষ্কারভাবে বললাম, কিয়াও লিমিন, তুমি আসলে আমাকে কি ভাবো? তোমার কি মনে হয় আমি সেই ধরনের ছেলে যে স্রেফ কাজ সেরে কেটে পড়ে? যে একটা মেয়ের সাথে শোয়ে, তাকে সন্তান প্রসব করার জন্য সম্পূর্ণ একা ফেলে রেখে চলে যায়, আর আস্ত একটা কাপুরুষের মতো তার টাকা লুফে নেয়? কিয়াও লিমিন সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে আমার দিকে তাকালো। তাহলে তুমি কি চাও? খুব সহজ। আমি হাত বাড়িয়ে আলতো করে তার হাতটা ধরলাম। তার চোখের দিকে তাকিয়ে গুরুত্বর সাথে বললাম, আমি টাকা চাই না। এই সন্তানটি আমার। আমাকে দায়িত্ব নিতেই হবে। আর তুমিও আমার। আমি তোমাকেও চাই। কিয়াও লিমিন, আমি তোমাকে বিয়ে করছি। তুমি ছাইপাশ কি বলছো এসব? কিয়াও লিমিন মুহূর্তের মধ্যে রেগে ফেটে পড়ল। সে সজোরে তার হাতটা টেনে সরিয়ে নিল। সম্পূর্ণ অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকিয়ে রইল। লিংচেন, তুমি তোমার মানসিক ভারসাম্য হারিয়েছ। আমি তোমার চেয়ে 16 বছরের বড়। আমি আমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু। তোমার আমাকে খালামণি বলার কথা। আমরা কিভাবে কখনো বিয়ে করতে পারি? তোমার মা যদি জানতে পারে, সে আক্ষরিক অর্থেই রাগে মরে যাবে। আমি আমার মানসিক ভারসাম্য হারাইনি। আমি তার দিকে তাকালাম, আমার কণ্ঠস্বর ছিল পুরোপুরি গম্ভীর। বয়স তো স্রেফ একটা সংখ্যা মাত্র। 16 বছরের ব্যবধান তো কি হয়েছে? ইয়াং জেননিং এবং ওয়েং ফানের মধ্যে 54 বছরের বয়সের ব্যবধান রয়েছে। আর তারা তো বেশ ভালোই আছেন। তাছাড়াও আমি তোমার মায়ের সবচেয়ে ভালো বন্ধু। আমার নিজের আপন খালামণি নই। আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। আমাদের বিয়ে করার ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। তোমার মায়ের কি হবে? কিয়াও লিমিন আমার দিকে তাকালো, তার কণ্ঠস্বর কাঁপছিল। লানজে, আপা, আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি যদি তার ছেলের সাথে জড়িয়ে পড়ি এবং তার সন্তানের মা হই, তবে সে কিভাবে এটা মেনে নেবে? সে আমার সাথে সমস্ত সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দেবে। আমি আমার মাকে সামলে নেব, আমি বললাম। আমার মায়ের হয়তো রাগ একটু বেশি, কিন্তু সে আমাকে ভালোবাসে এবং সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যতদিন আমরা এই বিষয়ে সিরিয়াস থাকব, সে একসময় না একসময় এটা মেনে নেবে। আর সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে যদি সে এটা মেনেও না নেয়, আমি কখনোই তোমার হাত ছাড়ব না। আর এই সন্তানকে তো কোনোভাবেই পরিত্যাগ করব না। কিয়াও লিমিন আমার দিকে তাকালো এবং তার চোখের জল আর কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিল না। তার বয়স ছিল 38 বছর। তার প্রাক্তন স্বামীর সাথে 8 বছর বিবাহিত জীবনে ছিল। পুরোটা সময় একটা সন্তানের স্বপ্ন দেখেছিল। প্রতিটা পদ্ধতি চেষ্টা করে দেখেছিল, কিন্তু কোনো কিছুই কাজ করেনি। সে ভেবেছিল নিজের একটা সন্তান হওয়া হয়তো তার ভাগ্যে কখনোই নেই। সে কখনো ভাবেনি যে স্রেফ একটা দুর্ঘটনাবশত ঘটনা থেকে সে আসলেই গর্ভবতী হয়ে যাবে। সে এই সন্তানটিকে রাখতে চেয়েছিল, কিন্তু সে একা একাই বাচ্চাটিকে বড় করার জন্য পুরোপুরি মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে এমনকি লিংচেনকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ারও পরিকল্পনা করে রেখেছিল, যাতে সে চিরকালের জন্য মুখ বন্ধ রাখে, যাতে সে কখনো তার বা বাচ্চার জীবনে আর ফিরে না আসে। সে কখনো কল্পনাই করেনি যে লিংচেন এমন কিছু বলবে। তার চেয়ে 16 বছরের ছোট এই ছেলেটি, তার সবচেয়ে ভালো বন্ধুর ছেলে, যখন সে তার সবচেয়ে আতঙ্কিত এবং সবচেয়ে অসহায় মুহূর্তে ছিল, তখন তাকে বলছে যে সে তাকে বিয়ে করতে চায়, সে তার এবং বাচ্চার দেখাশোনা করবে। সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। অবশেষে সে 2 হাত দিয়ে মুখ ঢেকে ভেঙে পড়ে কাঁদতে লাগল। আমি হাত বাড়িয়ে তাকে আমার বুকের মধ্যে টেনে নিলাম, আলতো করে তার পিঠ ঘষে দিতে দিতে মৃদুস্বরে বললাম, কেঁদো না, আমি আছি তো। আকাশ যদি ভেঙেও পড়ে, আমি তা আটকে রাখব। আমি তোমার এবং বাচ্চার পাশে আছি। কিয়াও লিমিন আমাকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে ফুপিয়ে কাঁদছিল। গত কয়েক বছরের সমস্ত ক্ষোভ, অভিমান আর অসহায়ত্ব যেন ওই একটি মুহূর্তে পুরোপুরি উছলে পড়ল। হাসপাতাল থেকে বের হওয়ার পর আমি অফিসিয়ালি আমার হবু বাবার জীবন শুরু করে দিলাম। গর্ভবতী নারীর যত্ন নেওয়ার অজুহাতে আমি স্রেফ আমার সমস্ত জিনিসপত্র নিয়ে সরাসরি কিয়াও লিমিনের নদীর ধারে লাক্সারি অ্যাপার্টমেন্টে গিয়ে উঠলাম। প্রথম প্রথম কিয়াও লিমিনের সম্পূর্ণ বিপক্ষে ছিল, কিন্তু আমার অনবরত ঘ্যানঘ্যানের কাছে সে পেরে উঠল না। আর সততার সাথে বলতে গেলে গর্ভবতী হওয়ার পর থেকে তার মর্নিং সিকনেস ছিল মারাত্মক রকমের কষ্টদায়ক। তার পাশে সাহায্য করার জন্য নিশ্চিতভাবেই একজনের প্রয়োজন ছিল, তাই শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। আমি প্রতিদিন ফোনে টিউটোরিয়াল দেখে দেখে হবু মাদের পুষ্টিকর খাবার রান্না করা শিখতে শুরু করলাম।
সে কি খেতে পারবে আর কি একদমই খেতে পারবে না, সবকিছু আমি আমার পড়াশোনার চেয়েও ভালো মনে রাখতাম। প্রথম প্রথম আমার রান্না করা খাবারগুলো হয় বড্ড বেশি নোনতা হতো, নয়তো বড্ড বেশি মিষ্টি হতো, যা বলতে গেলে খাবার যোগ্যই ছিল না। কিয়াও লিমিন এক লোকমা মুখে দিয়েই সাথে সাথে বমি করে দিত। বমি করার সময় তার এই কষ্ট পাওয়া দেখে আমার ভেতরে এক মারাত্মক অপরাধ বোধ কাজ করছিল। আমি লুকিয়ে রান্নাঘরে যেতাম এবং আমার রান্না করা সমস্ত খাবার ফেলে দিতাম। ব্যর্থতার অপমানে আমার চোখ দিয়ে প্রায় জল চলে আসত। কিয়াও লিমিন আমাকে ওভাবে দেখে এগিয়ে আসত এবং পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলত, ঠিক আছে, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে শিখে যাবে, তুমি অলরেডি অনেক ভালো করছো। এরপর থেকে আমি রান্না শেখার জন্য প্রতিদিন গৃহকর্মীর পিছু পিছু ঘুরতাম। টানা আধ মাস প্র্যাকটিস করার পর অবশেষে কয়েকটা বেশ ভালো পুষ্টিকর খাবার রান্না করতে পারলাম। কিয়াও লিমিন যখন আমার রান্না করা খাবার খেত, তখন তার চোখ দুটো আনন্দে ভরে উঠত। সে বলতো আমার রান্না নাকি ওই গৃহকর্মীর রান্নার চেয়েও বেশি ভালো হয়েছে। তার খাবারের যত্ন নেওয়ার পাশাপাশি আমি প্রতিদিন তাকে নিয়ে হাঁটতে যেতাম, তাকে কৌতুক শোনাতাম, স্রেফ তাকে খুশি রাখার চেষ্টা করতাম। যখনই তার মর্নিং সিকনেস মারাত্মক আকার ধারণ করত, আমি তার পেট মাসাজ করে দিতাম, তাকে জল ঢেলে দিতাম, রাতের পর রাত জেগে তার পাশে থাকতাম এবং আমার বিন্দুমাত্র ক্লান্তি লাগত না। তাকে খুশি রাখার জন্য আমার এই অনবরত ছুটে চলা দেখে কিয়াও লিমিনের চাউনি দিন দিন নরম হয়ে যাচ্ছিল। আমার প্রতি তার পুরো মনোভাবটাই পুরোপুরি বদলে যাচ্ছিল। সে আগের মতো আর শীতল ও দূরত্ব বজায় রাখা আচরণ করছিল না। এর পরিবর্তে সে আমার প্রতি কিছুটা নির্ভরশীল ও লাজুক হতে শুরু করল। আমার কাছে তার কাজের সমস্ত স্ট্রেস নিয়ে ক্ষোভ প্রকাশ করত। সে আমার বুকের উপর মাথা রাখত এবং আমরা কল্পনা করতাম বাচ্চা হওয়ার পর আমাদের জীবনটা ঠিক কেমন হবে। আমাদের সম্পর্কটা চোখের পলকে তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যদিও আমরা টেকনিক্যালি এখনও এতে কোনো আনুষ্ঠানিক তকমা বা নাম দিইনি, আমরা মূলত একজন বিবাহিত দম্পতির মতোই আচরণ করছিলাম। স্বাভাবিকভাবেই আমার মা এই সমস্ত কিছুর ব্যাপারে বিন্দুমাত্র জানত না। আমি আমার মাকে বলেছিলাম যে আমি পড়াশোনার সুবিধার জন্য আমার কয়েকজন ক্লাসমেটের সাথে ক্যাম্পাসের বাইরে একটা রুম রান্ধা নিয়েছি। আমার মা কিছু না ভেবেই তা বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু প্রতিবার যখনই সে আমাকে ফোন করত, সে আমাকে কিয়াও লিমিনের একটু খোঁজ খবর নিতে বলতো যে মেয়েটা বড্ড একা কষ্টে আছে, আমাকে তার দেখাশোনা করতে বলতো। আমি সবসময় মনে মনে হেসে রাজি হতাম। দুশ্চিন্তা করো না মা, আমি তোমার ভালো বন্ধুর আসলেই খুব ভালো করে যত্ন নিচ্ছি। এমনকি তোমার জন্য একটা নাতনি বা নাতনিও আসতে চলেছে। সময় দ্রুত বয়ে গেল। এক পলকে কিয়াও লিমিনের গর্ভাবস্থার প্রায় ৩ মাস হয়ে গেল। তার বেবি বাম্প সামান্য স্পষ্ট হতে শুরু করেছিল। তার মর্নিং সিকনেসও কমে আসছিল। তার গায়ের রং ও স্থান দিন দিন আরও উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠছিল। তার মধ্যে স্রেফ এক মৃদু দীপ্তিময় মাতৃত্বময় আভা ফুটে উঠছিল। আমি দিন দিন তার প্রেমে আরও বেশি হাবুডুবু খাচ্ছিলাম। আমি যখন ভাবছিলাম আমাদের জীবনটা ঠিক এইভাবেই সুখে শান্তিতে কেটে যাবে, ঠিক তখনই ঝামেলা এসে আমাদের খুঁজে নিল। আমি কিয়াও লিমিনের সাথে মলে হবু মায়েদের পোশাক কিনতে গিয়েছিলাম। আমরা যেই মুহূর্তে বাচ্চাদের সেকশনে ঢুকলাম, আমাদের ঠিক সামনেই দুজন মানুষের সাথে সরাসরি ধাক্কা হলো, সু চিন এবং ওয়াং হাও। সু চিনের চোখ সাথে সাথে আমার উপর গিয়ে আটকে গেল। তারপর তার চাউনি মুহূর্তের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে থাকা কিয়াও লিমিনের ওপর গিয়ে পড়ল। কিয়াও লিমিন একটি ঢিলেঢালা মাতৃত্বকালীন পোশাক পরেছিল, তার চুলগুলো খোলা ছিল, তার হাতটি আমার হাতের সাথে জড়ানো ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও তাকে দেখতে পুরোপুরি কোমল এবং মার্জিত লাগছিল। তার ব্যক্তিত্ব ও আভা ছিল সম্পূর্ণ অতুলনীয়। সু চিনের মতো কারো সে বহুগুণ ওপরে। সু চিনের মুখের রং সাথে সাথে উবে গেল। সে কিয়াও লিমিনকে ওপর নিচ ভালো করে পরখ করল, তারপর আমার দিকে তাকালো। তার মুখে একটি উপহাসের হাসি ফুটিয়ে তুলল এবং ব্যঙ্গাত্মকভাবে বলল, লিংচ্যান, আমি ভাবছিলাম আমি তোমাকে ডাম্প করার পর তুমি বিন্দুমাত্রও কষ্ট পাওনি কেন। দেখা যাচ্ছে তুমি নিজের জন্য একজন সুগার মামা খুঁজে পেয়েছ। আমি কখনোই আন্দাজ করতে পারিনি যে তুমি কোনো নারীর টাকায় বেঁচে থাকার মতো লোক। ওয়াং হাও হেলে দুলে এগিয়ে এলো। সু চিনের কোমর জড়িয়ে ধরে আমার দিকে চরম ঘৃণার চোখে তাকালো। হে পিচ্চি, তোমার ওই সুগার মামা তোমাকে কেমন খাওয়াচ্ছে পড়াচ্ছে? তুমি কি চাও আমি তোমাকে আরও কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিই? গ্যারান্টি দিচ্ছি এই বুড়ি মহিলার চেয়ে তাদের কাছে অনেক বেশি ক্যাশ আছে। সে এই কথা বলা মাত্রই কিয়াও লিমিনের মুখের অভিব্যক্তি সাথে সাথে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি তাদের সাথে পাল্টা তর্ক করতে যাচ্ছিলাম, কিন্তু তাদের মুখে কিয়াও লিমিনকে বুড়ি মহিলা বলতে শুনে আমি মুহূর্তের মধ্যে মারাত্মক রেগে গেলাম। আমার হাতের মুষ্টি শক্ত হয়ে গেল, আঙুলের গিঁটগুলো ফুটতে লাগল। আমি তাদের ওপর চড়াও হওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কিয়াও লিমিন আমার সামনে এসে দাঁড়ালো। সে এক পা এগিয়ে গেল, আমাকে তার পেছনে আড়াল করল এবং সাথে সাথে এক মারাত্মক বস সুলুপ শক্তি বিকিরণ করতে লাগল। আমি আমার বয়ফ্রেন্ডের পেছনে টাকা খরচ করলে তাতে তোমাদের কিসের মাথা ব্যথা?
কিয়াও লিমিনের কণ্ঠস্বর ছিল বরফ শীতল, যার মধ্যে ছিল এক ভীতিকর এবং অনস্বীকার্য কর্তৃত্ব। আর তুমিই সেই প্রাক্তন প্রেমিকা না, যে তাকে ডাম্প করেছে? সুচিন তার এই ব্যক্তিত্বের সামনে কিছুটা গুটিয়ে গেল, কিন্তু তবুও ঘাড় তেড়া করে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করল। তো আমি এমন হলে তাতে কি হয়েছে? সে স্রেফ একজন নিঃস্ব লুজার। নারীদের টাকায় বেঁচে থাকাটাই একমাত্র কাজ যে সে ভালো পারে। নিঃস্ব লুজার? কিয়াও লিমিন জোরে একটা তীক্ষ্ণ হাসি হাসল। সে সুচিনের দিকে ওপর নিচ তাকাল। তার চোখ দুটো ঘৃণায় ভরে গেল। আমার চেন চেন তরুণ, সুদর্শন, তার ব্যক্তিত্ব আছে, সে দায়িত্ব নিতে জানে। এই তেলতেলে মেকআপ মাখা লুজারের চেয়ে সে ১০০ গুণ ভালো, যে স্রেফ তার বাবার টাকায় বাঁচতে জানে। তোমার মনে হয় সে নিঃস্ব? কিয়াও লিমিন এ কথা বলে হাত উঁচিয়ে পুরো মলটার চারপাশে দেখালো এবং অবহেলা ভরে বলল, এই পুরো মলটি একটি বিশাল প্রজেক্ট, যার সাথে আমার কোম্পানি পার্টনার হিসেবে যুক্ত। আমি আক্ষরিক অর্থেই এই পুরো ৩ তলার মেটার্নিটি সেকশনের অর্থায়ন করেছি। আমার কোম্পানির মূল্য ১০০ কোটি। আর তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির পুরো পরিবারের মোট সম্পত্তিও আমার পকেট খরচের সমান হবে না। কোন সাহসে তুমি আমার বয়ফ্রেন্ডকে নিঃস্ব বলো? সে এই বোমাটা ফাটানো মাত্রই সুচিন এবং ওয়াং হাও দুজনের মুখই পুরোপুরি ফ্যাকাশে সাদা হয়ে গেল। ওয়াং হাওয়ের পরিবার স্রেফ একটা ছোটখাটো ব্যবসা চালায়, যার মূল্য বড়জোর কয়েক কোটি টাকা হবে। কিয়াও লিমিনের মতো একজন ১০০ কোটি টাকার বসের সামনে দাঁড়িয়ে সে আক্ষরিক অর্থেই কিচ্ছু ছিল না। সে মুহূর্তের মধ্যে পুরোপুরি ভেঙে পড়ল। ১ মিনিট আগের সমস্ত অহংকারী ভাবসাব পুরোপুরি উধাও হয়ে গেল। কিয়াও লিমিন তাদের দিকে তাকালো এবং ঠান্ডা গলায় যোগ করল, তাছাড়া তোমরা এইমাত্র আমাকে বুড়ি মহিলা বলে ডাকলে। আমার বয়স ৩৮ বছর। আমি সম্পূর্ণ শূন্য থেকে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছি। আমার গাড়ি আছে, বাড়ি আছে, নিজের কোম্পানি আছে। যে পুরুষরা আমার সাথে থাকতে চায়, তাদের লাইন এই নদীর ওপার পর্যন্ত টেনে নেওয়া যাবে। আর তুমি সবেমাত্র তোমার ২০ কোঠায় বয়স, নিজে কঠোর পরিশ্রম করার বিন্দুমাত্র চিন্তা নেই, স্রেফ একজন ধনী লোককে পটিয়ে তার শোপিসের মতো থাকার স্বপ্ন দেখছ। কোন যোগ্যতায় তোমার মনে হলো যে তুমি আমাকে উপহাস করার অধিকার রাখো? সুচিনের মুখ রাগে ও লজ্জায় লাল সাদা হতে লাগল। সে সেখানে দাঁড়িয়ে রইল, তার পুরো শরীর কাঁপতে লাগল। সে একটি শব্দও মুখ দিয়ে বের করতে পারল না। আমাদের চারপাশের সমস্ত ক্রেতারা তাদের দেখার জন্য জড়ো হয়েছিল, তাদের দিকে আঙুল তুলে তাকিয়েছিল, একে অপরের সাথে ফিসফিস করছিল এবং উচ্চস্বরে হাসছিল। কিয়াও লিমিন তাদের পেছনে আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইল না। সে তার ফোনটি বের করল এবং মলের ম্যানেজারকে কল করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ম্যানেজার ঝান, এখানে দুজন লোক মলের ভেতরে একজন কাস্টমারকে হেনস্থা করছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সিকিউরিটি পাঠিয়ে ওদের মল থেকে ঘাড় ধরে বের করে দিন, আর এই মলে ওদের আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করুন। সে ফোন হ্যাং আপ করার ২ মিনিটেরও কম সময়ের মধ্যে মলের সিকিউরিটি গার্ডরা দৌড়ে চলে এলো। একটি শব্দ উচ্চারণ না করে তারা সুচিন এবং ওয়াং হাওয়ের হাত ধরে ফেলল এবং তাদের টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল। সুচিন চিৎকার করছিল এবং ছুটাছুটি করার চেষ্টা করছিল, কিন্তু তা সম্পূর্ণ বৃথা ছিল। পুরো ভিড় যখন তাকে দেখে হাসছিল, তখন সিকিউরিটির হাতে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। চরম অপমানের সাথে তাদের লাথি মেরে বের করে দেওয়া হলো। তাদেরকে এমন করুণ অবস্থায় চলে যেতে দেখে আমার মারাত্মক ভালো লাগছিল। আমি আমার হাত দুটো তার ঘাড়ের চারপাশে জড়িয়ে ধরলাম, কিয়াও লিমিন এবং তার গালে একটা বড় করে চুম্বন দিলাম। হাসতে হাসতে আমি বললাম, বেব, তুমি আসলেই এক মারাত্মক লেভেলের ড্যাশিং নারী। আমি আক্ষরিক অর্থেই তোমাকে মৃত্যুর চেয়েও বেশি ভালোবাসি। কিয়াও লিমিনের মুখ সাথে সাথে টকটকে লাল হয়ে গেল। সে আমাকে একটা হালকা চাপড়া মারল এবং খেলার ছলে বকে বলল, চারপাশে এত মানুষ, ফাজলামু বন্ধ করো। সে মুখেও কথা বলল, কিন্তু সে তার মুখের কোণের হাসিটা কোনোভাবেই থামাতে পারছিল না। তার চোখ দুটো পরম আনন্দে ভরে গিয়েছিল। এই ঘটনার পর কিয়াও লিমিন আমাদের সম্পর্কটাকে পুরোপুরি মনে মনে মেনে নিয়েছিল। আমরা যখন সেদিন রাতে বাড়ি ফিরলাম, সে আমার বুকের ওপর হেলান দিয়ে আমাকে বলল যে সে আগে ভাবত আমাদের বয়সের ব্যবধানটা বড্ড বেশি বড়, আর আমাদের যেভাবে দেখা হয়েছিল তার কারণে সে ভেবেছিল আমরা কখনো একসাথে হতে পারব না। কিন্তু এখন সে আর কোনো কিছুর তোয়াক্কা করে না। যতদিন সে আমার সাথে থাকতে পারবে, অন্য কে কি বলল তা নিয়ে তার বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার হৃদয়টা পুরোপুরি গলে যাচ্ছে। আমি আমার মাথা নিচু করলাম এবং তাকে গভীরভাবে চুম্বন করলাম। আর এবার সে আমাকে দূরে ঠেলে দিল না। পরিবর্তে সে তার হাত দুটো আমার গলার চারপাশে জড়িয়ে ধরল এবং আমাকে পাল্টা চুম্বন করতে লাগল।
যখনই আমাদের সম্পর্কটা দিনকে দিন ভালো থেকে আরও ভালো হচ্ছিল, যখনই আমি ভাবছিলাম আমরা আমাদের সুখে শান্তিতে ভরা জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, তখনই সেই আস্ত পরজীবী ঝড় ফ্যাং আবারও দরজায় হাজির হল। আমি সেদিন স্কুলে পরীক্ষা দিচ্ছিলাম। গৃহকর্মীটিকে বাড়িতে কিয়াও লিমিনের সাথে রেখে এসেছিলাম। আমি পরীক্ষা দিয়ে বের হওয়ার ঠিক ওই মুহূর্তেই গৃহকর্মীটি আমাকে ফোন করল। সে ফোনে পুরোপুরি প্যানিক হয়ে পড়েছিল। বলল ঝাও ফ্যাং বাড়িতে এসে হাজির হয়েছে এবং সদর দরজার সামনে এক বিশাল হুলুস্থকাণ্ড বাঁধাচ্ছে। কিয়াও লিমিনের সাথে দেখা করার দাবি করছে, এমনকি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই কথা শোনা মাত্রই আমার চোখ রাগে লাল হয়ে গেল। আমি ফোনটা কাটলাম, একটা ট্যাক্সি ধরলাম এবং সরাসরি বাড়ির দিকে ছুটে গেলাম। পুরো রাস্তা আমি ঝাও ফ্যাং এবং তার ১৪ গোষ্ঠীকে উদ্ধার করে গালি দিচ্ছিলাম। আমি যখন অবশেষে বাড়ি পৌঁছলাম, ঝাও ফ্যাং তখনও দরজার সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করছিল। তার সাথে সন্দেহজনক চেহারার দুজন লোক ছিল, যাদের উদ্দেশ্য স্পষ্টতই ভালো ছিল না। আশেপাশের সমস্ত প্রতিবেশীরা তাদের দরজা খুলে এই নাটকীয় কাণ্ড দেখছিল, তাদের দিকে আঙুল তুলে তাকিয়েছিল এবং ফিসফিস করছিল। কিয়াও লিমিনের সদর দরজা শক্ত করে লক করা ছিল। গৃহকর্মীটি ভেতরে মারাত্মক ভয় পেয়ে অনবরত আমাকে কল করার চেষ্টা করছিল। আমি দ্রুত এগিয়ে গেলাম এবং ঝাও ফ্যাংয়ের কলার চেপে ধরলাম। তাকে এত জোরে এক টান দিলাম যে সে হোঁচট খেল। দাঁত কিরকির করে আমি শপথের সুরে বললাম, ঝাও ফ্যাং, এখানে এসে এই ঝামেলা পাকানোর জন্য তোর কি আক্ষরিক অর্থে মরার ইচ্ছে জেগেছে? আমি যখন তাকে ধরলাম, ঝাও ফ্যাং ১ সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর সে আমাকে চিনতে পারল। তার মুখে একটি উপহাসের কুৎসিত হাসি ফুটে উঠল। সে আমার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল, আমাকে ওপর নিচ ভালো করে দেখল। তুই ছাইপাশ কে রে পিচ্ছি? তোর এখনও ঠিকমতো গোঁচ দাঁড়িয়েও গজায়নি, আর তুই আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? আমার প্রাক্তন স্ত্রীকে খুঁজছি, তাতে তোর কি? প্রাক্তন স্ত্রী? আমি উচ্চস্বরে তাচ্ছিল্যের হাসি হাসলাম। তুই ইদানিং কখনো আয়নায় নিজের মুখ দেখেছিস? তুই তাকে ওই নামে ডাকারও যোগ্য নারিস। তোদের ডিভোর্স হয়েছে ৮ বছর। তোরা সাথে ছিলিস ৮ বছর এবং সে কখনো গর্ভবতী হয়নি। কি তোর স্পার্ম কি নেঝা? ওটা বাইরে আসার আগে তার পেটের ভেতরে ৮ বছর ধরে লুকিয়েছিল? আশেপাশের প্রতিবেশীরা যারা দেখছিল, তারা সাথে সাথে উচ্চস্বরে হেসে উঠল। তারা সবাই ঝাওফেংয়ের দিকে আঙুল তুলতে লাগল, তাকে নির্লজ্জ বলতে লাগল সে টাকার জন্য চরম মরিয়া হয়ে উঠেছে। ঝাওফেংয়ের মুখ রাগে টকটকে লাল হয়ে গেল। সে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার হাতের মুঠি শক্ত করল এবং সরাসরি আমার মুখ লক্ষ্য করে ঘুষি চালাল। তুই কি আক্ষরিক অর্থেই মরতে চাস? আমি অলরেডি এটার জন্য প্রস্তুত ছিলাম। আমি একপাশে সরে গিয়ে ওটা ফাঁকি দিলাম এবং সরাসরি তার পেটে এক জোরালো লাথি বসালাম। ঝাওফ্যাং সজোরে নিচে পড়ে গেল। ব্যথায় তার মুখ কুঁকড়ে গেল। পুরো ১ মিনিট সে আর উঠতেই পারল না। তার সাথে থাকা সন্দেহভাজন চেহারার ওই দুজন লোক তাদের বসকে এভাবে পড়ে যেতে দেখল। তারা সাথে সাথে মারামারি করার জন্য আমার দিকে তেড়ে এলো। আমি বিন্দুমাত্র প্যানিক হলাম না। আমি আমার ফোনটা বের করলাম এবং সেটা তাদের দিকে উঁচিয়ে ধরলাম। আমি ঠান্ডা গলায় বললাম, আমি অলরেডি পুলিশকে কল করেছি। তারা যে কোনো সেকেন্ডে এখানে চলে আসবে, আর তোদের এই হেনস্থা করার পুরো দৃশ্যটাই আমার ফোনে ভিডিও রেকর্ড করা আছে। ঝাওফেং, তুই কি ক্যাসিনোতে কয়েক মিলিয়ন টাকা ঋণগ্রস্ত নোস? তোকে যদি লকআপে পোড়া হয়, তোর কি আসলেই মনে হয় ক্যাসিনোর লোকগুলো তোকে ছেড়ে দেবে? যেই মুহূর্তে আমি একথা বললাম, ওই দুজন লোক যেখানে ছিল সেখানেই জমে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা স্রেফ ঝাওফেংয়ের ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করছিল। তারা সবচেয়ে যে জিনিসগুলোকে ভয় পায় তা হল পুলিশ আর ক্যাসিনোর সুদের কারবারি। ঝাওফেংও প্যানিক হয়ে গেল। সে মেঝে থেকে কোনো মতে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকালো। তার চোখে সামান্য ভয়ের ছাপ ছিল, কিন্তু তবুও সে মুখে কঠিন ভাব দেখালো। পিচ্ছি, তুই স্রেফ অপেক্ষা কর, এটা এখানেই শেষ নয়। এ কথা বলে সে এবং তার ২ গুন্ডা লেজ গুটিয়ে ওখান থেকে কেটে পড়ল। তাদের পালিয়ে যেতে দেখে আমি স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঘুরে দাগালাম এবং দরজায় কড়া নাড়লাম। লিমিন, আমি এসেছি, তুমি এখন নিরাপদ। দরজাটি প্রায় সাথে সাথে খুলে গেল। কিয়াও লিমিন নিজেকে আমার বুকের মধ্যে সঁপে দিল। তার পুরো শরীর কাঁপছিল। তার চোখ দিয়ে সাথে সাথে জল পড়তে শুরু করল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আলতো করে তার পিঠ ঘষে দিতে দিতে মৃদু স্বরে তাকে সান্ত্বনা দিলাম। ঠিক আছে, ভয় পেও না, আমি আছি তো। সে আর কখনোই এখানে আসার সাহস পাবে না। এই ঘটনার পর আমি জানতাম, যদি আমি ওই ঝাওফেংয়ের ব্যাপারটা পুরোপুরি খতম না করি, সে সবসময় একটা হুমকি হয়ে থাকবে। সে এখন মূলত একটা জলাতঙ্ক হওয়া পাগলা কুকুরের মতো, যে জুয়ার ঋণে ডুবে আছে। সে যদি চরম মরিয়া হয়ে ওঠে, তাহলে সে যে কোনো কিছু করতে পারে।
এবং শেষমেশ যদি সে কিয়াও লিমিন বা বাচ্চার কোনো ক্ষতি করে ফেলে তাহলে আফসোস করার কোনো জায়গা থাকবে না। তাই আমি ঝাওফেংয়ের পাট চুটানোর জন্য ছক কষতে শুরু করলাম। প্রথমত আমি কিছুটা প্রভাব খাটিয়ে ঠিক বের করলাম যে ঝাওফেং আসলে কোন ক্যাসিনোতে টাকা ধার দেনা করে রেখেছে। আমি ছদ্মনামে সরাসরি তাদের কাছে তার বর্তমান ঠিকানা এবং সে কোথায় কোথায় ঘোরে তা পাঠিয়ে দিলাম। ক্যাসিনোর লোকগুলো অলরেডি তার টাকার জন্য তাকে হন্যে হয়ে খুঁজছিল। যেই মুহূর্তে তারা এই খবরটি পেল তারা সাথে সাথে তার পেছনে লোক লাগিয়ে দিল। ঝাওফেং ক্যাসিনোর লোকগুলোর কাছে কয়েকবার কোণঠাসা হয়েছিল। তারা প্রায় তার পা দুটো ভেঙেই দিচ্ছিল। সে অনবরত পালিয়ে এবং লুকিয়ে বেড়াচ্ছিল, তাকে দেখতে পুরোপুরি করুণ লাগছিল। কিয়াও লিমিনকে বিরক্ত করার মতো শক্তি তার আর বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। তারপর আমি ঝাওফেংয়ের কিয়াও লিমিনকে ব্ল্যাকমেইল বা জোরপূর্বক টাকা আদায়ের সমস্ত প্রমাণ এবং দরজার সামনে এসে আমাদের হেনস্থা করার ভিডিও ফুটেজ একত্র করলাম এবং তার সব কিছু পুলিশের হাতে তুলে দিলাম। ঝাওফেং এক নিমেষে সবার প্রধান শত্রু হয়ে গেল। সবাই তার পেছনে লেগেছিল। একদিকে সে সুদের কারবারির কাছ থেকে পালাচ্ছিল, অন্যদিকে পুলিশের কাছ থেকে। সে আর কোনোভাবেই জিয়াংসেংয়ে নিজের মুখ দেখানোর যোগ্য ছিল না। তাকে গোপনে শহর ছেড়ে পালাতে হলো এবং সে নিশ্চিতভাবেই আর কখনো ফিরে আসছে না। ঝাওফেংয়ের মতো এই বিশাল মাথা ব্যথার অবসান ঘটার পর কিয়াও লিমিন আর আমি অবশেষে আমাদের সুখে শান্তিতে ভরা নীরব জীবন ফিরে পেলাম। আমি তার জন্য যা কিছু করেছি তা দেখে কিয়াও লিমিন পুরোপুরি তার মন আমাকে সঁপে দিল। সেই দিন রাতে সে আমার বুকের ওপর হেলান দিল এবং আমাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়। বাচ্চা প্রসবের সাথে সাথেই আমরা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নেব। আমি তাকে জড়িয়ে ধরলাম। এতটাই খুশি হয়েছিলাম যে আমার প্রায় চোখ দিয়ে জল চলে আসছিল। আমি অনবরত তাকে চুমু খেতে লাগলাম, বারবার তাকে বলতে লাগলাম আমি তাকে কতটা ভালোবাসি। আমরা একসাথে অপরিসীম সুখের জীবন পার করছিলাম। কিয়াও লিমিনের পেট দিন দিন আরো বড় হচ্ছিল। 4 মাসের মাথায় তার গর্ভকালীন পেট নিশ্চিতভাবেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা এমনকি বাচ্চার নাম কি রাখা যায় তা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম, বাচ্চার ঘর সাজাচ্ছিলাম, আমাদের ভবিষ্যৎ নিয়ে একসাথে স্বপ্ন দেখছিলাম। আমরা দুজনেই ভেবেছিলাম যতক্ষণ না আমার মা এই ব্যাপারটা জানতে পারছে, একবার বাচ্চা হয়ে গেলে তো সবকিছু চূড়ান্ত হয়েই যাবে। আমার মা চরম রেগে গেলেও সে আস্তে আস্তে এটা মেনে নেবে। কিন্তু আমরা দুজনের কেউই বুঝতে পারিনি যে গোপন কথা সব সময়ই বাইরে বের হওয়ার কোনো না কোনো পথ খুঁজে নেয়। ওটা ছিল উইকেন্ড। আমার মা আমাকে কল করল। বলল সে চিকেন স্যুপ বানিয়েছে এবং কিয়াও লিমিনের কাছে ওটা নিয়ে যেতে চায় যাতে তার শরীরের শক্তি বজায় থাকে। আমি ঠিক ওই মুহূর্তেতেই কিয়াও লিমিনের জন্য মুদি দোকান থেকে ফলমূল কিনছিলাম। আমি ওই কথা শোনা মাত্রই পুরোপুরি প্যানিক হয়ে গেলাম। আমি তাকে বললাম যে আমি নিজেই গিয়ে ওটা নিয়ে আসব এবং কিয়াও লিমিনের কাছে পৌঁছে দেব। কিন্তু আমার মা বলল শুধু শুধু কষ্ট করার দরকার নেই, সে অলরেডি কিয়াও লিমিনের ভাষার নিচে চলে এসেছে। সে স্রেফ চা খাওয়ার ফাঁকে এক ফাঁকে তার সাথে দেখা করতে চেয়েছিল। আমি ফোনটা কেটে দিলাম এবং একটা আস্ত পাগলের মতো বাড়ির দিকে ছুটলাম। আমার মাথায় তখন স্রেফ একটাই চিন্তা ঘুরছিল, আমি শেষ, গোপন কথা ফাঁস হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব তাড়াহুড়ো করলাম, কিন্তু তবুও আমি এক কদম পিছিয়েছিলাম। যখন আমি কিয়াও লিমিনের সদর দরজার সামনে পৌঁছলাম, ওটা হাঁ করে খোলাই ছিল। আমার মা বসার ঘরে দাঁড়িয়েছিল, থার্মাস ফ্লাস্কটা মেঝেতে পড়ে গিয়েছিল। চিকেন স্যুপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সে আমার নাইট পোশাক পরা অবস্থার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল, তারপর কিয়াও লিমিনের দিকে তাকালো, যে নিজেও নাইট পোশাক পরা ছিল এবং যার গর্ভকালীন পেট পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে পুরো কাঁপছিল, তার মুখ ছিল ভূতের মতো ফ্যাকাশে সাদা, তার চোখ দুটো সম্পূর্ণ অবিশ্বাস্য এক চাউনিতে ভরে গিয়েছিল। ঘরের ভেতরের বাতাস পুরোপুরি জমে বরফ হয়ে গিয়েছিল। চারপাশটা এতটাই নিজুপ ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যেত। আপনি সব কিছুর আওয়াজ শুনতে পেতেন। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। আমার মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমার শিরার রক্তগুলো জমে বরফ হয়ে গিয়েছিল। আমি একটি শব্দও উচ্চারণ করতে পারছিলাম না। আমার মা আমার দিকে তাকালো, পুরো 1 মিনিট তার ঠোঁট দুটো কাঁপছিল। সে অবশেষে কাঁপানো গলায় জোর করে একটা বাক্য মুখ দিয়ে বের করল, লিংচেন, তুমি এখানে কেন? আমি মুখ খুললাম, কিন্তু দীর্ঘ সময় ধরে একটি শব্দও বলতে পারলাম না। কিয়াও লিমিনও প্যানিক হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এলো আমার মাকে ধরে সাহায্য করার জন্য। তার কণ্ঠ কান্নায় ভেঙে পড়েছিল। লানকিন, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমার মা এক কদম পিছিয়ে গেল, তার হাতটা এড়িয়ে গেল। তার চাউনি কিয়াও লিমিনের গর্ভবতী পেটের উপর গিয়ে পড়ল, তারপর আবার আমার দিকে ফিরল। তার চোখ দুটো মুহূর্তের মধ্যে পুরোপুরি লাল হয়ে গেল। সে অবশেষে একটার সাথে একটা সূত্র মেলাতে পারল। সবচেয়ে ভালো বন্ধু গর্ভবতী, জানে না বাচ্চার বাবাকে,
ছেলে ক্লাসমেটদের সাথে ক্যাম্পাসের বাইরে থাকছে, সবটাই একটা মিথ্যা। তার জানের জান বন্ধু তারই ছেলের সন্তানের মা হতে চলেছে। তার ছেলে এবং যে বোনের সাথে সে একসাথে বড় হয়েছে, তারা দুজনে একসাথে শুয়েছে। আমার মায়ের চোখের সামনে অন্ধকার নেমে আসলো। সে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। আমি তাকে ধরার জন্য সাথে সাথে ছুটে গেলাম এবং পাগলের মতো চিৎকার করে বললাম, মা, শান্ত হও, আমাকে জাস্ট ব্যাখ্যা করতে দাও। আমার মা তার নিঃশ্বাস ফিরে পেল এবং আমাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার হাত তুলল এবং সরাসরি আমার গালে একটা থাপ্পড় বসালো। একটা চটাস করে চনচনে এবং জোরালো আওয়াজ হলো। আমার গালটা আগুনে পুড়ার মতো হলহলে গরম হয়ে গেল। সে আমার দিকে আঙুল তুলল, রাগে তার পুরো শরীর কাঁপছিল। তার চোখ দিয়ে সাথে সাথে জল পড়তে শুরু করল। সে দাঁত কিরমির করে চিৎকার করে বলল, লিংচেন, তুই একটা আস্ত জারদ ছেলে। তুই কি আদৌ জানিস ও কে? ও আমার সবচেয়ে ভালো বন্ধু, এমন কেউ যাকে তোর খালামণি বলে ডাকার কথা। তুই কেমন করে এতখানি নোংরা একটা কাজ করলি? আমি কেমন করে এইরকম একটা আবর্জনার টুকরো বড় করলাম? লানকিন, ওকে মেরো না। কিয়াও লিমিন দ্রুত ছুটে এলো এবং নিজেকে আমার সামনে সঁপে দিল। কাঁদতে কাঁদতে সে আমার মায়ের কাছে মিনতি করতে লাগল, লানকিন, এটা চেনচেনের দোষ নয়, এটা সম্পূর্ণ আমার দোষ। আমি এটার সূচনা করেছিলাম। তুমি যদি কাউকে মারতে চাও তাহলে আমাকে মারো। তোমার দোষ? কিয়াও লিমিন? আমার মা কিয়াও লিমিনের দিকে তাকালো। তার চোখ দুটো হতাশা এবং বুক ভাঙা কষ্টে ভরে গেল। লিমিন, আমরা একসাথে বড় হয়েছি। আমি তোমাকে নিজের বোনের মতো দেখতাম, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে? তুমি আমার ছেলের সাথে শুলে এবং তার বাচ্চার মা হতে চলেছ। আমি কেমন করে অন্য মানুষের সামনে মুখ দেখাবো? আমাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের চোখের দিকে আমি কেমন করে তাকাবো? কিয়াও লিমিন আমার মায়ের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে সে কাঁপছিল। সে একটি শব্দও মুখ দিয়ে বের করতে পারছিল না। সে স্রেফ বারবার বলে যাচ্ছিল, আমি দুঃখিত। আমার মা দিন দিন আরো বেশি রেগে যাচ্ছিল। সে ঘুরে দাঁড়ালো, বারান্দার দিকে দৌড়ে গেল, একটা ঝাড়ন তুলল এবং আমাকে মারার জন্য তেড়ে এলো। আমি আমার মাথা হাত দিয়ে ঢেকে বসার ঘরের চারপাশে দৌড়াতে লাগলাম এবং চিৎকার করে বলতে লাগলাম, মা, জাস্ট আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি আসলে কিয়াও লিমিনকে ভালোবাসি। আমরা সত্যিই একে অপরকে ভালোবাসি। আমাদের একটা বাচ্চা হতে চলেছে। আমরা বিয়ে করছি। বিয়ে? আমি তোকে মেরেই ফেলব। তুই একটা আস্ত ট্যারা পাঙ্ক। আমার মা রাগে আক্ষরিক অর্থে লাফিয়ে উঠছিল। ঝাড়ন হাতে নিয়ে আমার পেছনে পেছনে তাড়া করছিল। ও তোর খালামণি হয়? ও তোর চেয়ে 16 বছরের বড়। তুই ওকে বিয়ে করতে চাস? তুই কি পাগল হয়ে গেছিস? তোকে আমি এখনই বলে রাখছি, আমি কোনোভাবেই এতে সম্মতি দেব না, আমার লাশের ওপর দিয়ে। কিয়াও লিমিন তার ওই গর্ভবতী পেট নিয়েই তাদের মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করছিল। পাগলের মতো কাঁদছিল। সে একদিকে মারাত্মক ভয় পাচ্ছিল যে আমার মা আসলেই আমাকে মেরে বসবে, আবার অন্যদিকে ভয় পাচ্ছিল যে আমার মা নিজেই রাগ করতে করতে হার্ট অ্যাটাক করে বসবে না তো। পুরো বসার ঘরটা একদম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। ঠিক যখন আমার মা ওই ঝাড়নটা ঘোরাচ্ছিল এবং এক ক্রেজির মতো আমার পেছনে তাড়া করছিল, কিয়াও লিমিন হুট করে একটা চিৎকার দিয়ে উঠল। সে তার পেট চেপে ধরল এবং যন্ত্রণায় দুমড়ে মুচড়ে বসে পড়ল। তার মুখ পুরোপুরি ফ্যাকাশে সাদা হয়ে গেল। আমার মা এবং আমি সাথে সাথে থেমে গেলাম। আমরা পুরোপুরি আতঙ্কিত হয়ে তার দিকে তাকালাম। আমি দ্রুত তাকে ধরার জন্য ছুটে গেলাম। পাগলের মতো জিজ্ঞেস করলাম, লিমিন, কি হয়েছে? তোমার কি পেট ব্যথা করছে? খিয়াও লিমিন দাঁত কিরমির করল। তার কপাল ঠান্ডা ঘামে ভিজে গেল। আমার হাত শক্ত করে চেপে ধরে কাঁপানো গলায় সে বলল, আমার পেট ব্যথা করছে। আমার মাও প্যানিক হতে শুরু করল। সে হাতের ঝাড়ুনটি মেঝেতে ফেলে দিল এবং দ্রুত খিয়াও লিমিনকে দেখার জন্য ছুটে এলো। পাগলের মতো জিজ্ঞেস করল, লিমিন, কি হয়েছে? এটা কি বাচ্চার কোনো সমস্যা? তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাও। বিন্দুমাত্র দ্বিতীয় চিন্তা না করে আমি খিয়াও লিমিনকে এক ঝটকায় আমার কোলের মধ্যে তুলে নিলাম এবং আস্ত একটা পাগলের মতো দরজার বাইরে দৌড় দিলাম। আমার মা ঠিক আমার পেছনে পেছনে এলো। সে এতটাই চিন্তিত ছিল যে কাঁদছিল। পুরোটা রাস্তা বিড়বিড় করে বলছিল, দয়া করে খারাপ কিছু যেন না হয়, দয়া করে খারাপ কিছু যেন না হয়। আমরা খিয়াও লিমিনকে হন্তদন্ত হয়ে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার তাকে পরীক্ষা করার পর বলল যে সে স্রেফ একটু ভয় পেয়েছে, গুরুতর কিছু নয়। তবে একজন গর্ভবতী নারী হিসেবে সে আর কোনো মানসিক চাপ নিতে পারবে না। তার আবেগ এবং অনুভূতি স্থির রাখা এবং প্রচুর বিশ্রামের প্রয়োজন ছিল। আমার মা এবং আমি অবশেষে স্বস্তির একটা দীর্ঘ শ্বাস ফেললাম।
খিয়াও লিমিন হাসপাতালের বিছানায় ঘুমিয়ে পড়ল। তার মুখটা তখনও কিছুটা ফ্যাকাশে ছিল। আমি বিছানার পাশে বসে তার হাত ধরে রাখলাম, তার গর্ভবতী পেটের দিকে তাকালাম। আমার ভেতরে এক তীব্র অপরাধবোধ এবং বুক ভাঙা কষ্ট কাজ করছিল। আমার মা রুমের দরজায় দাঁড়িয়ে একটি শব্দ না বলে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো এক মিশ্র জটিল অনুভূতিতে ভরে উঠেছিল। দীর্ঘ সময় পর সে নিঃশব্দে ভেতরে হেঁটে এলো, আমার কাঁধে হাত রাখল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত নিচু, যা শুনলে ক্লান্ত মনে হচ্ছিল। চেনচেন, আমার সাথে এক মুহূর্তের জন্য একটু বাইরে এসো। আমি মাথা নাড়লাম, আলতো করে খিয়াও লিমিনের হাতটা ছেড়ে দিলাম এবং আমার মায়ের পেছনে পেছনে হাসপাতালের বারান্দায় এলাম। আমার মা দেয়ালের গায়ে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। সে দীর্ঘ সময় কোনো কথা বলেনি। অবশেষে সে একটা দীর্ঘ শ্বাস ফেলল এবং আমার দিকে তাকালো। চেনচেন, আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি আসলেই লিমিনকে ভালোবাসো, নাকি এটা সাময়িক কোনো আবেগ বা উত্তেজনা? আমি সরাসরি আমার মায়ের চোখের দিকে তাকামাম এবং সম্পূর্ণ গুরুত্বের সাথে বললাম, মা, আমি সত্যিই ওকে ভালোবাসি। এটা কোনো সাময়িক আবেগ নয়। আমি ওকে বিয়ে করতে চাই। আমি আমার বাকিটা জীবন ওর সাথেই কাটাতে চাই। আমি ওর এবং বাচ্চার দেখাশোনা করতে চাই। আমার মা আমার দিকে তাকালো। তার চোখে এক চরম অসহায়ত্ব এবং হাল ছেড়ে দেওয়ার আবেশ খেলে গেল। সে আবারও একটা দীর্ঘ শ্বাস ফেলল। ও তোর চেয়ে 16 বছরের বড়, আর সে আমার সবচেয়ে বড় বন্ধু। তুই সারাটা জীবন ওকে খালামণি বলে ডেকেছিস। তুই কি ভেবে দেখেছিস, তোমরা দুজনে যদি একসাথে থাকো তবে মানুষজন কি বলবে? আমাদের আত্মীয় স্বজনরা আমাদের দিকে কিভাবে তাকাবে? আমি কোনো তোয়াক্কা করি না। আমি বললাম, মা, এটা আমাদের জীবন। মানুষ যা ইচ্ছা বলতে পারে। আমি শুধু এটুকুই জানি, লিমিন আমাকে ভালোবাসে, আর আমিও ওকে ভালোবাসি, এবং আমাদের একটা বাচ্চা হতে চলেছে। আমরা স্রেফ একসাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই। আমার মা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে তার চোখের জল পড়া কোনোভাবেই থামাতে পারল না। তুই একটা ছেলে, এতখানি জেদি কেন? আমি তোকে সারাটা জীবন স্রেফ এই আশায় বড় করেছি যাতে তুই নিরাপদে আর সুখে থাকিস। একটা ভালো মেয়ে খুঁজে নিবি, বিয়ে করবি, বাচ্চা হবে, একটা স্থিতিশীল জীবন পার করবি। তুই শেষমেশ এত বড় একটা কাণ্ড কিভাবে ঘটিয়ে বসলি? আমি হাত বাড়ালাম এবং আলতো করে আমার মায়ের মুখ থেকে চোখের জল মুছে দিলাম। মারাত্মক অপরাধ বোধ নিয়ে বললাম, মা, আমি দুঃখিত, তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমি আসলেই লিমিনকে ভালোবাসি। আমি ও ছাড়া বাঁচতে পারবো না, আর এই বাচ্চা ছাড়াও আমি বাঁচতে পারবো না। আমার মা আমার দিকে তাকালো, তারপর হাসপাতালের রুমে ঘুমন্ত খিয়াও লিমিনের দিকে তাকালো। শেষমেশ সে স্রেফ একটা দীর্ঘ শ্বাস ফেলল। সে হাত নাড়ল এবং বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি এই ব্যাপার থেকে আমার হাত ধুয়ে নিলাম। কিন্তু লিংচেন, আমার কথা কান খুলে শুনে রাখ। তুই নিজেই এই পথ বেছে নিয়েছিস। এখন থেকে যাই ঘটুক না কেন, তুই কখনো আফসোস বা অনুশোচনা করতে পারবি না। তুই কখনো লিমিনের সাথে কোনো অন্যায় করতে পারবি না, আর ওই বাচ্চার সাথে তো কোনোভাবেই অন্যায় করতে পারবি না। নয়তো তোকে শেষ করার জন্য প্রথম মানুষটা হব আমি নিজেই। আমি সাথে সাথে জমে গেলাম। সম্পূর্ণ অবিশ্বাস্য চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা, তুমি এটা মেনে নিচ্ছ? আমার আর কি করার সুযোগ আছে? আমার মা আমার দিকে তাকিয়ে চোখ কপালে তুলল। বাচ্চা তো অলরেডি চলেই এসেছে। আমি কি এখন লিমিনকে জোর করে গর্ভপাত করাতে বলবো? তোদের দুজনকে জোর করে আলাদা করে দেব? লিমিন আমার সবচেয়ে বড় বন্ধু, আর তুই আমার ছেলে। তোরা দুজনে যদি আসলেই একসাথে থাকতে চাস, তোর কি মনে হয় আমি আসলেই তোদের দুজনকে আমার জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারবো? আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে প্রায় লাফিয়ে উঠছিলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম এবং কোলে তুলে নিলাম। মা, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, এবার থাম। আমার মা আমার পিঠ চাপড়ে দিল এবং একটা দীর্ঘ শ্বাস ফেলল। সমস্যা হলো, আমি স্রেফ এটাই বুঝতে পারছি না যে এখন থেকে আমরা একে অপরকে কি বলে সম্বোধন করব। ও আমার সবচেয়ে বড় বন্ধু, আর এখন সে আমার পুত্রবধূ। কি এক হুলস্থুল কাণ্ড! আমি নিজেকে সামলাতে না পেরে হেসে উঠলাম। আমরা তো স্রেফ সবকিছু পরিবারের ভেতরেই রাখছি। আমার মা আমার দিকে একটা চোখ গরম করে চাউনি দিল। সে আমাকে আর বকাঝকা করল না, শুধু বলল, ঠিক আছে, ভেতরে যা এবং লিমিনের খোঁজ নে। ও গর্ভবতী এবং এইমাত্র অতখানি মানসিক চাপের মধ্য দিয়ে গেছে। ওর ভালো করে যত্ন নে। আমি ওর জন্য কিছু খাবার কিনতে যাচ্ছি। আমি কিছুটা স্যুপ বানিয়ে নিয়ে আসব। এ কথা বলার পর আমার মা ঘুরল এবং চলে গেল। পেছন থেকে তাকে কিছুটা পরাস্ত মনে হচ্ছিল, কিন্তু একই সাথে মনে হচ্ছিল যেন তার ওপর থেকে একটা মস্ত বড় বোঝা নেমে গেছে।
আমি আমার মায়ের চলে যাওয়া দেখছিলাম। আমার মনটা পুরোপুরি উষ্ণ এবং ভালো লাগায় ভরে উঠছিল। আমি ঘুরে দাঁড়ালাম এবং হাসপাতালের রুমে ফিরে গেলাম। খিয়াও লিমিন অলরেডি জেগে উঠেছিল, বিছানায় হেলান দিয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো জলে ভরা ছিল, কিন্তু তার মুখের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছিল। সে এইমাত্র আমার আর আমার মায়ের মধ্যকার পুরো কথোপকথনটা শুনে ফেলেছিল। আমি এগিয়ে গেলাম এবং বিছানার প্রান্তে বসলাম। তার হাত ধরলাম এবং হাসলাম। তুমি ওটা শুনেছ? আমার মা রাজি হয়ে গেছে। কিয়াও লিমিন মাথা নাড়ল। তার চোখের জল পড়তে শুরু করল। সে হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। ফুপিয়ে ফুপিয়ে সে বলল, লিংচেন, তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কিসের জন্য? আমি হাসলাম এবং তাকে পাল্টা জড়িয়ে ধরলাম। মাথা নিচু করে তার কপালে একটা চুমু খেলাম। ধন্যবাদ তো আসলে আমার তোমাকে দেওয়া উচিত। আমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য, আমার সন্তানকে গর্ভে ধারণ করতে রাজি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। খিয়াও লিমিন আমার বুকের ওপর হেলান দিয়ে কেঁদে একাকার করে ফেলছিল, কিন্তু তার হৃদয়টা পুরোপুরি সুখে ভরপুর ছিল। আমি ভেবেছিলাম এই পর্যায়ে এসে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা অবশেষে শান্তিতে আমাদের জীবন কাটাতে পারব এবং বাচ্চা প্রসব হওয়ার জন্য অপেক্ষা করতে পারব। কিন্তু আমি কখনোই আশা করিনি যে আরও একটা মস্ত বড় সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছিল। খিয়াও লিমিন যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেল, আমরা দরজা দিয়ে বাইরে পা রাখা মাত্রই মুহূর্তের মধ্যে একদল রিপোর্টার আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল। অসংখ্য মাইক্রোফোন আর ক্যামেরা সরাসরি আমাদের মুখের সামনে বাড়িয়ে দেওয়া হলো। ক্যামেরার ফ্ল্যাশ অনবরত জ্বলছিল আর নিভছিল। রিপোর্টাররা সবাই একে অপরের ওপর চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল। সিইও কিয়াও, আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই তরুণটিই কি আপনার গর্ভের সন্তানের বাবা? সিইও কিয়াও, আমরা শুনেছি আপনাদের দুজনের মধ্যে ১৬ বছরের বয়সের ব্যবধান রয়েছে এবং সে আপনার সবচেয়ে ভালো বন্ধুর ছেলে। এই গুজবগুলো কি সত্যি? সিইও কিয়াও, এটা কি সত্যি যে আপনি এবং আপনার প্রাক্তন স্বামী মিস্টার ঝাও ফ্যাং এই তরুণের কারণেই ডিভোর্স নিয়েছেন? একের পর এক তীক্ষ্ণ এবং ব্যক্তিগত আক্রমণাত্মক প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছিল। আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত কিয়াও লিমিনকে আমার বুকের মধ্যে টেনে নিলাম, ক্যামেরা এবং মাইক্রোফোন থেকে তাকে আড়াল করলাম। আমার মাথায় তখন স্রেফ একটা চিন্তাই ঘুরছিল, মিডিয়া এই ব্যাপারে কিভাবে জানতে পারল? কে তাদের কাছে এই তথ্য ফাঁস করেছে? আমি ভিনের পেছনের দিকে তাকালাম এবং অত্যন্ত পরিচিত একটা চেহারা দেখতে পেলাম, ঝাও ফ্যাং। সে ঠিক ওখানে একটা কুৎসিত হিংস্র হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল। তার চোখ দুটো প্রতিশোধ নেওয়ার আনন্দে চকচক করছিল। আমি মুহূর্তের মধ্যে আসল বিষয়টা ধরে ফেললাম। এটা ওই ছিল, সেই মিডিয়ার কাছে এই তথ্য ফাঁস করেছে। কিয়াও লিমিন হলেন জিয়াংচেংয়ের একজন নামকরা নারী উদ্যোক্তা, একজন ধনী সমাজের কেলেঙ্কারি, একজন বয়সে বড় নারী ও কম বয়সী তরুণের সম্পর্ক, নিজের সবচেয়ে ভালো বন্ধুর ছেলের দ্বারা গর্ভবতী হওয়া। এর যে কোনো একটি পয়েন্টই খবরটিকে দাবানলের মতো ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঝাওফ্যাং আক্ষরিক অর্থে কিয়াও লিমিনকে পুরোপুরি ধ্বংস করে দিতে চেয়েছিল। সে আমাদের ধ্বংস করতে চেয়েছিল। আমি ঝাওফেংয়ের ওই কুৎসিত চেহারার দিকে তাকিয়ে রইলাম। আমার হাতের মুঠি শক্ত হয়ে গেল, আঙুলের গিঁটগুলো ফুটতে লাগল। আমার চোখ দুটো রাগে জ্বলছিল। আমার বুকের মধ্যে কিয়াও লিমিন সামান্য কাঁপছিল। আমার শার্টটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। আমাদের ঘিরে ধরা রিপোর্টার আর ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি আমার বুকে জড়িয়ে থাকা কিয়াও লিমিনের দিকে নিচের নজরে তাকালাম এবং আলতো করে তার গর্ভবতী পেটে হাত রাখলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। আমি জানতাম এই যুদ্ধটা কেবল শুরু হলো, কিন্তু আমি বিন্দুমাত্র ভীত ছিলাম না। সামনে যত বড় ঝড়েই আসুক না কেন, যত বড় ঝামেলাই হোক না কেন, যত গুজব আর অপবাদী রটুক না কেন, আমি তাকে রক্ষা করতে যাচ্ছি। আমাদের বাচ্চাকে রক্ষা করতে যাচ্ছি, আমাদের পরিবারকে রক্ষা করতে যাচ্ছি, কারণ আমি হলাম লিংচেন। আমি তার পুরুষ এবং আমি তার সন্তানের বাবা।